ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের ফাংশনের সেকেন্ড ক্লাস। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ফাংশন কি, আমরা কেন ফাংশন ইউজ করি এবং একটা ফাংশন আসলে কীভাবে লিখতে হয়, কীভাবে কল করতে হয় এবং ফাংশনের যে প্যারামিটার এবং আর্গুমেন্ট কি, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো আমাদের যে প্রবলেম শিটটা আছে, এই প্রবলেম শিটের মধ্যে কিছু বেসিক থেকে কিছু অ্যাডভান্স প্রবলেম আছে, সেগুলো আমরা সলভ করার ট্রাই করব। এবং এই ক্লাসটার শেষের দিকে আমরা দুইটা নতুন কনসেপ্ট শিখবো ফাংশনের, যেটা হলো একটা হলো সি স্কোপ আর একটা হলো কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। সো আমার সাজেশন থাকবে আপনারা সর্বপ্রথমে এই বেসিক যে প্রবলেমগুলো আছে এগুলো শেষ করেন, দেন আপনারা বাকি যে কনসেপ্ট দুইটা আছে সেগুলো করার ট্রাই করবো। তাহলে আমাদের বুঝতে আর কি ইজি হবে, বাকি যে কনসেপ্ট আছে। সো টাইম এবং এফোর্টসও কম লাগবে। সো চলেন শুরু করি আজকের যে ক্লাসটা আছে সেটা। সো আমাদের ফার্স্ট প্রবলেমে কি বলা আছে? ফার্স্ট প্রবলেমে আমাদের বলা আছে যে ফাংশন টু প্রিন্ট এ কাস্টম মেসেজ। সো আমরা জানি প্রথমে কি লিখতে হয়, যে বেসিক স্কেলেটনটা আছে সেটা আমাদের লিখতে হবে। এটাকে লাইক আপনি চাইলে হিউম্যান স্কেলিটনের মতো চিন্তা করতে পারেন। লাইক সব মানুষের যেমন কঙ্কাল বা স্কেলিটন সেম, সো প্রত্যেকটা প্রোগ্রামিং এর অলমোস্ট এই যে স্কেলিটনটা আছে সেটা সেম। সো এখানে যদি আমরা একটা মেসেজ প্রিন্ট করি, লাস্ট ক্লাসে এটা আমরা দেখেছিলাম, আবার একটু দেখি। দিস ইজ এ, সো দেখেন বেসিক একটা মেসেজ প্রিন্ট করছি, কোনো সমস্যা নেই এখানে। দেখেন সুন্দর মতো মেসেজটা প্রিন্ট করে দিছে। কিন্তু আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম, যদি আমরা একটা ফাংশনের থ্রুতে এই সেম মেসেজটা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের মেইন ফাংশনের বাইরে একটা ফাংশনের মধ্যে এই প্রিন্টেবল লাইনটা লিখতে হবে। মেইন ফাংশনের মধ্যে থেকে বাইরে যে প্রিন্টেবল লাইনটা আমরা লিখতে চাই সেখানে একটা ফাংশনের থ্রুতে এই প্রিন্টেবল লাইনটা লিখতে হবে। সেটা কিভাবে করতে হবে? আমরা একটা ফাংশন লিখবো, লেটস সে এখানে একটা ফাংশন আমি লিখতেছি ভয়েড, ফাংশনের নাম দিলাম এফ-সি। এর মধ্যে আমাদের যে প্রিন্টেবল লাইনটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। কিন্তু আমরা তো জানি সির মধ্যে মেইন ফাংশনের মধ্যে না থাকলে কখনোই সেটা এক্সিকিউট হবে না। সো এই ফাংশনটা যদি আমি আসলে এক্সিকিউট করতে চাই আমাদের কি করতে হবে? ফাংশনটাকে কল করতে হবে। কল কিভাবে করবো? জাস্ট ফাংশনের যে নামটা আমি দিয়েছি সেই নামটা কল করলে হয়ে যাবে। সো এখন যদি আমি এটা রান করি, দেখেন কি হচ্ছে, দিস ইজ এ ফাংশন। সো আমাদের বেসিক যে প্রবলেম ফার্স্ট যেটা ছিল সেটা আমাদের এটাই বলছে যে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে বলছে এবং ফাংশনের মধ্যে বেসিক একটা মেসেজ প্রিন্ট করতে বলছে। সো আমরা একটা মেসেজ প্রিন্ট করছি, ফাংশন একটা ক্রিয়েট করছি, ফাংশনের মধ্যে একটা বেসিক মেসেজ প্রিন্ট করছি। সো সেকেন্ড প্রবলেমটাতে আমাদের কি বলছে? সো ফাংশন টু প্রিন্ট অ্যান্ড ইনপুট ক্যারেক্টার ভ্যালু। সো আসলে এই প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি, দেন সলভ করি। সো এখানে কি বলছে, একটা ক্যারেক্টার ভ্যালু আমাদের ইনপুট দিতে হবে এবং ফাংশনের থ্রুতে সেটা প্রিন্ট করতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। লেটস এখানে আমরা প্রথমে দেখবো আমরা একটা ক্যারেক্টার ভ্যালু কিভাবে ইনপুট নিই। সো আমাদের কি করতে হবে? প্রথমে ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, লেটস সে ক্যারেক্টার সি। দেন আমরা একটা মেসেজ প্রিন্ট করি মেইন ফাংশনের মধ্যে, এন্টার এ ক্যারেক্টার। দেন আমাকে সেটা কি করতে হবে? স্ক্যান করে নিতে হবে অবশ্যই ইউজার থেকে, %c and %c। এইটুকুর দ্বারা কি হবে? এইটুকু দ্বারা হবে কি, আমরা ইউজার থেকে একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা আমরা ইনপুট নিতে পারবো। দেন আমাকে কি করতে হবে? এই যে ক্যারেক্টার টাইপের যে ভ্যালু আমরা যেটা ইউজার থেকে পেয়েছি এটাকে আমরা একটা ফাংশনের থ্রুতে প্রিন্ট করবো। সো আমাদের একটা ফাংশন লিখতে হবে, অবশ্যই মেইন ফাংশনের বাইরে লিখতে হবে সেটা। সো এখানে ফাংশন আমরা কি লিখতে পারি? যেহেতু এটা কোনো রিটার্ন টাইপ নেই, সরাসরি প্রিন্ট করে দেবে, এই জন্য আমরা এটা ভয়েড লিখতেছি। লেটস আবার নাম দিয়ে ফ্রিকোয়েন্সি, নাম হোয়াটএভার, আপনি এই ভ্যারিয়েবল নেম যেভাবে করতে পারেন আপনার ইচ্ছা মতো। সো ফাংশনের নাম সেম, কোনো সমস্যা নেই, একটা দিলেই হবে। সো দেখেন এইখানে আমি একটা ভ্যালু পাস করতে যাচ্ছি, ফাংশনটা কল কিভাবে করব?
এই যে আমি ফাংশনটা কল করলাম, এখানে আমি কি করতে চাচ্ছি, একটা ভ্যালু পাস করতে চাচ্ছি। কোন ভ্যালুটা পাস করতে চাচ্ছি? যে ভ্যালুটা আমি ইউজার থেকে ইনপুট নিছি। লেটস আমি এখান থেকে ইউজার থেকে ইনপুট নিয়েছি, আমি ইউজার আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে এ। এই ক্যারেক্টারটা আমি কিভাবে করবো? এই ক্যারেক্টারটা অবশ্যই এখানে যদি আমি আর্গুমেন্ট আকারে পাঠাইতে চাই, লাস্ট দিন আমরা দেখছিলাম এইটাকে, যেটা আমরা পাঠাইতে চাই ফাংশন কলিং এর সময়, সেটাকে আমরা বলি আর্গুমেন্ট, এবং যেটা দিয়ে রিসিভ করতে চাই সেটাকে আমরা বলি প্যারামিটার। সো এখানে যেহেতু আর্গুমেন্ট একটা ক্যারেক্টার, অবশ্যই রিসিভ করতে হবে একটা ক্যারেক্টার টাইপ দিয়ে। সো ক্যারেক্টার, লেটস এখানে এক্স দিলাম, হোয়াটএভার যে কোনো একটা ভ্যারিয়েবল নিলেই হবে, আমি জাস্ট বলার জন্য বললাম। এখানে আমরা মেসেজটা প্রিন্ট করতে চাই ভ্যালু আর রিসিভ ফ্রম মেইন, জাস্ট যেভাবে আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করি ওভাবেই করব। এখানে কোন ক্যারেক্টারটা? রিসিভ যেহেতু এক্স করবে, সো আমাদের প্রিন্ট অবশ্যই এক্স কেই করতে হবে। সি কে প্রিন্ট করলে কিন্তু ফাংশনের মধ্যে কাজ করবে না, কারণ ফাংশনের মধ্যে ও সি কে চিনে না, ও চিনে এক্স কে। সো এবার যদি একটু রান করি প্রোগ্রামটা, দেখেন এখানে একটা ইরর দিচ্ছে। ইরর দেওয়ার কারণটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি কোন একটা ক্যারেক্টারকে আমরা যদি পাঠাতে চাই, তাহলে সেই ক্যারেক্টারটাকে সিঙ্গেল কোটের মধ্যে পাঠাইতে হবে। কিসের মধ্যে পাঠাইতে হবে? সিঙ্গেল কোটেশনের মধ্যে। দেখেন আমি এখানে সিঙ্গেল কোটেশন না দেওয়ার কারণে ও বুঝতেই পারে নাই যে আসলে এটা কি ক্যারেক্টার নাকি অন্য কিছু। এখন যদি রান করি, দেখেন সিম্পলি এখানে চলে আসতেছে এন্টার এ ক্যারেক্টার। এন্টার এ ক্যারেক্টারের মধ্যে আমরা লেটস দিই এক্স। ও, কি হলো বলেন তো কি হয়েছে? আমি এখান থেকে ইউজার থেকে ইনপুট নিয়েছি সি, আমি সেই এখানে সি না দিয়ে পাস করে দিছি এ। সো এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি সরাসরি ইউজার থেকে ইনপুট না নিতে চাই, ইউজার থেকে ইনপুট যদি না নিতে চাই, তাহলে আমাদের যে ভ্যালুটা আমরা সরাসরি দিব সেটাই প্রিন্ট করে দেবে। এটাকে পাঠাইতে হবে সিঙ্গেল কোটের মধ্যে, কারণ এটা একটা ক্যারেক্টার। কিন্তু যদি আমরা একটা ভ্যারিয়েবলের থ্রু ইউজার থেকে ইনপুট নিই, তাহলে কি এটা লিখতে হবে? তাহলে আমরা কোন ভ্যালুটা পাস করব? মূলত এখানে সি পাস করব না, এখানে যে এন পার্সেন্টেজ সিটা আমরা নিয়েছি এটা পাস করব না, এটা। কিন্তু দেখেন সি যেটা আছে সেটাকে একটা জেনারেল ভেরিয়েবল না, এটা একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, যেটা সি। সো এটা তো নিজে একটা ক্যারেক্টার না, এটা একটা ভ্যারিয়েবল, এটা নিজে একটা ক্যারেক্টার না। যদি এটা নিজে ক্যারেক্টার হতো তাহলে আমরা সেটা সিঙ্গেল কোটের মধ্যে দিতাম। কথা বুঝতে পারছেন? সো এবার আমরা যদি একটু ইনপুট দিই এক্স, এখানে বলছে ভ্যালু রিসিভ ফ্রম মেইন এক্স। আবার এখান থেকে আবার একটু ট্রাই করে দেখি আমরা, লেটস সে আমরা দিই ওয়াই, ভ্যালু রিসিভ ফ্রম মেইন ওয়াই। কিন্তু দেখেন যদি আমরা এখানে সিঙ্গেল কোড দিতাম কি হতো? এখান থেকে আমরা এক্স দিলাম কিন্তু আমাদের দেখাচ্ছে সি। কারণটা কি? ও বুঝতেই পারতেছে না যে সি টাইপের একটা ভ্যারিয়েবল আপনি পাস করতে চাচ্ছেন। ও বুঝতে পারতেছে যে এখানে সিটাকেই পাস করতেছেন, এটাই হলো প্রবলেম। তো আশা করি বুঝতে পারছেন কখন আসলে সিঙ্গেল কোড দিতে হবে আর কখন দিতে হবে না। যদি বুঝতে না পারেন তাহলে আমি সাজেস্ট করব একটু আবার এই সেম জিনিসটা দেখে ফেলেন। সো নেক্সট প্রবলেম আমরা একটু দেখি, ফাংশন টু ডিটারমাইন ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড। ইভেন অর অড এটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম, সো আসলে নতুন করে বলার কিছুই নেই। তবুও আসলে যেহেতু একটা প্রবলেম সলভিং এর ক্লাস, আমরা একটু ফার্স্ট ফার্স্ট এটা দেখে ফেলি। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে একটা নাম্বার ইনপুট নিতে হবে, যেই নাম্বারটাকে আমরা দেখবো সেটা কি জোড় নাকি বিজোড় সংখ্যা। আমি খুব বেসিক থেকে যাচ্ছি, কারণ আমাদের যখন এক্সাম গুলো হবে তখন আসলে আমাদের বেসিক থেকে পড়ার মতো প্রবলেম থাকবে না। সো এখন যেহেতু সময় আছে, আমি সাজেস্ট করবো সবাই আসলে বেসিক থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করেন, যাতে আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের যে প্রবলেমগুলো আছে ওগুলো খুব মানে দ্রুত ক্যাচ করতে পারেন। সো স্ক্যান এ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এন, আমরা একটা বেসিক একটা ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলের পরে সেই ভ্যারিয়েবলটা আসলে ইউজার থেকে ইনপুট নিচ্ছি, ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে। দেন আমরা কি করতেছি, একটা ফাংশন আমরা লিখছি, লেটস সে ফাংশনের নামটা আমরা সেমই রাখি, কোনো সমস্যা নেই।
ফাংশনের থ্রুতে আমরা কি চাচ্ছি যে এই নাম্বারটা আমি ফাংশনের মধ্যে, এই যে নাম্বারটা আছে আমি ইউজার থেকে ইনপুট দিচ্ছি, এই নাম্বারটা আমি ফাংশনের থ্রুতে আমি যে মেইন যে ফাংশনটা আছে সেটাকে আমি আর্গুমেন্ট আকারে পাঠাতে চাচ্ছি কোথায়, যে ফাংশনটা আমি লিখছি ইউজার ডিফাইন ফাংশন এটার মধ্যে। দেন আমি কি করব, এই ফাংশনের মধ্যে আমি আসলে চেক করব যে এই যে যে নাম্বারটা আমি ইনপুট নিছি এই নাম্বারটাকে আসলে ইভেন নাকি odd। সো ইভেন নাকি অডের জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা এখানে আসলে ক্যারেক্টার টাইপ থাকবে না, যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের আর্গুমেন্ট, ইন্টিজার টাইপের আর্গুমেন্ট, এই জন্য আমাদের অবশ্যই ইন্টিজার নিতে হবে। এক্স থাক কোনো সমস্যা নেই, বাট ডাটা টাইপটা অবশ্যই ইন্টিজার হতে হবে। ইফ এক্স mod 2 equal to 0, এক্স মড 2 এই জিনিসটা কি আসলে আমি লাস্ট ক্লাসে বলেছি, এখানে আর রিপিট করলাম না। যদি কারো প্রবলেম থাকে লাস্ট ক্লাসের ফার্স্ট যে প্রবলেম আমরা সলভ করছি সেটা এটা দেখে নিন। সো ইভেন আর এক্স এর মধ্যে কি হবে, odd। দেখেন খুবই সিম্পল আর বেসিক প্রবলেম। এখানে আমরা একটা নাম্বার প্রিন্ট করবো, লেটসে সরি নাম্বার ইনপুট দেবো, লেটসে এখানে 7 দিলাম, 7 কি অড মানে বিজোড় সংখ্যা। সো ঠিক আছে আমাদের প্রোগ্রাম। আবার আমরা কি করতে চাই, একটা ইভেন নাম্বার দিই, লেটসে 10। সো ইভেন, সো এটা আমি বলতে চাচ্ছিলাম। সো এটাকে আমরা বেসিক যে মেইন ফাংশন আছে সেটা আমরা আগে করতাম, সেম প্রসেস, সেম কন্ডিশন, সেম লজিক, বাট আমরা জাস্ট একটা ফাংশনের থ্রুতে এটাকে করে ফেললাম। সো প্রবলেম 4-এ চলে যাই। ফাংশন টু ডিটারমাইন এ নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো। সো দেখেন এখানে আসলে বলার মতো কিছুই নাই, আমরা জাস্ট দেখি যে কি করতে হবে, পজিটিভ নেগেটিভ জিরো। এখানে পজিটিভ কখন হবে, যদি জিরো থেকে ছোট হয় তাহলে নেগেটিভ, জিরো থেকে বড় হলে পজিটিভ, আর যদি জিরো হয় তাহলে কি হবে, জিরোই হবে। সো আমরা জাস্ট এটাকে একটু মডিফাই করি, লেটস সে কন্ডিশনটা কি যেন ছিল, যদি এক্স জিরো থেকে বড় হয় তাহলে কি হবে, এটা পজিটিভ। এলস ইফ, যেহেতু এখানে তিনটা কন্ডিশন, দ্যাট মিনস তিনটা পসিবিলিটি আছে, সো এখানে অবশ্যই একটা এলস ইফ আনতে হবে, শুধুমাত্র এলস দিয়ে হবে না। সো ইফ এলস এর সাথে একটা এলস ইফও লাগবে। সো প্রথম আমরা কন্ডিশন দিছিলাম এক্স ইজ গ্রেটার দেন জিরো, এখন আমরা দেবো এক্স ইজ লেস দেন জিরো। সো ঠিক আছে, এখানে হবে নেগেটিভ স্ল্যাশ এন। আর এলস এর মধ্যে আমরা কি দিতে পারি, যেহেতু আমাদের একটাই জিনিস বাকি আছে, তো হয় এটা এক্স যে একটা ভ্যারিয়েবল এটার মান শূন্য থেকে বড় হবে, অথবা শূন্য থেকে ছোট হবে, অথবা কি আরেকটা হতে পারে পসিবিলিটি শূন্যই হবে। সো এটার জন্য আমাদের কোনো কন্ডিশনের প্রয়োজন নেই, এটা জাস্ট বুঝেই নেবে যে এটা আসলে জিরো। সো আমরা একটু প্রোগ্রামটা রান করি, একটা ইনপুট আমরা দিব ইন্টার নাম্বার, লেটস এখানে 4 দিলাম, কি আসতেছে এটা পজিটিভ। লেটস আবার আমরা দিই এখানে -7 নেগেটিভ, আর যদি আমরা জিরো দিই জিরো। ঠিক আছে, খুবই বেসিক প্রবলেম, জাস্ট আমরা ফাংশনের থ্রুতে করতেছি যেন ফাংশনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হলো ফাংশন দ্যাট টেক্স টু নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড ডিটারমাইন ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার অর ইকুয়াল টু, সরি আমরা একটু প্রবলেমটা আবার পড়ি। Function that takes two number as input and determine if the first number is greater than, equal to or less than the second number. দেখেন আমরা মাত্র যে প্রবলেমটা করছি এই প্রবলেমটা মূলত একদমই সেম এটার সাথে। আমাদের দুইটা নাম্বার নিতে হবে, এখন একটা পরিবর্তে দেখতে হবে দুইটার মধ্যে কম্পেয়ার করে যে দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এবং দুটা কি সমান। সো আমাদের কি করতে হবে বলুন তো, প্রথমে আমরা এখানে লেটস সে এম এবং এন দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, যেহেতু দুইটা নাম্বারের মধ্যে আমরা কম্পেয়ার করব। এন্টার টু নাম্বারস, এখান থেকে ইনপুটও নিতে হবে দুইটা নাম্বার।
এবং আমাদের অবশ্যই কি করতে হবে, যেহেতু আমরা দুইটা নাম্বার ইনপুট নিচ্ছি, আমাদের এখানে দুইটা নাম্বারের ক্যালকুলেশন, সো আমাদের ভ্যালু পাস যেটা করতে হবে সেটাও দুইটা নাম্বারই করতে হবে, এম এবং এন। এখানে অবশ্যই আমাদের দুইটা ভ্যালু রিসিভ করতে হবে, সো ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই। আপনি এখানে চাইলে এম এনও দিতে পারেন, অথবা এক্স ওয়াই দিতে পারেন, অথবা আপনার কোনো পছন্দের নাম থাকলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে সেম হওয়া অথবা না হওয়া নিয়ে কোনো সমস্যাই নেই, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সো দেখেন এখানে আসলে কি চাইছে, যে কোন নাম্বারটা বড়। সো কোন নাম্বারটা বড় আমরা কিভাবে দেখবো, প্রথমে আমরা দেখবো যে ইন্টিজার এক্স কি ওয়াই থেকে বড় কিনা। সো এখানে আসলে যদি এক্স ওয়াই থেকে বড় হয় তাহলে আমরা কি লিখবো, এক্স ইজ, স্যার এখানে যে ফরম্যাট আছে আমরা এই ফরম্যাটে লেখার ট্রাই করি, পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ ডি। এখানে পার্সেন্টেজ ডি বলতে পারো প্রথম পার্সেন্টেজ ডিটা কোনটা, এক্স, সেকেন্ডটা হলো ওয়াই। আর যদি কি হয়, ওয়াই যদি এক্স এর থেকে বড় হয় তার মানে সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা বড় হবে অবশ্যই। এখানে কি হবে বলুন তো, এটা লেস দেন এক্স কমা ওয়াই। এবং এট লাস্ট যদি ইকুয়াল হয় তাহলে ইলস, যদি দুইটা নাম্বারের মধ্যে কোনোটাই বড় ছোট না হয় তাহলে কোন কেস হতে পারে, অবশ্যই দুইটা ইকুয়াল হতে পারে, তাহলে ইজ ইকুয়াল টু, এখানে এক্স কমা ওয়াই। সো এবার একটু প্রোগ্রামটা রান করি, একটা ইরর দিছে একটু দেখে। ও এখানে একটা এক্সট্রা কারেকশন চলে আসছে, এখানেও সেম। সো এবার একটু দেখি আমরা এন্টার এ নাম্বার, একটা নাম্বার এন্টার করতে বলছে, লেটস আমরা এখানে 5 এবং 4 দিয়ে আছে, এটাই দিই, 5 ইজ গ্রেটার দেন 4। অন্য একটাতে ট্রাই করি, 8 দিয়ে আছে, 8 দিই, 8 ইজ ইকুয়াল টু 8। বুঝছেন, খুবই বেসিক একটা প্রবলেম। সো জাস্ট ফাংশনের থ্রুতে করলাম আমরা। সো আমরা একটু নেক্সট প্রবলেমে চলে যাই। সো নেক্সট প্রবলেম কি আছে, ফাংশন টু ক্যালকুলেট দ্য নাম্বার, সরি, দ্য সাম অফ n নাম্বারস কামিং ফ্রম দ্য কনসেপ্ট। সো যেহেতু এখানে বলা আছে n নাম্বারস মানে কি, কোনো একটা লিমিটেড পরিমাণ নাম্বার না, n নাম্বারস। সো এখানে অবশ্যই একটা লুপের একটা বিষয় আছে, সেটা আমরা বুঝতে পারছি। সো যেহেতু এখানে লিমিটেড কোনো নাম্বার না, প্রত্যেক ক্ষেত্রে নাম্বার চেঞ্জ হতে পারে, সো এখানে একটা লুপের কনসেপ্ট চলে আসছে। সো আমরা চলেন দেখি যে এটা কিভাবে সলভ করবো। যদি আপনি লুপ যে কনসেপ্ট আছে সেটা খুব ভালোভাবে আর কি বুঝতে থাকেন, সো লুপের টপিক থেকে আসলে সিম্পল একটা কোড এটা। সো আমরা দেখি প্রথমে কি করতে হবে, অ্যান্ড আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের যে নাম্বারগুলো আমরা নিব সেগুলো কোথায় স্টোর করতে হবে, অবশ্যই একটা অ্যারের মধ্যে স্টোর করতে হবে। সো এখানে আমরা প্রথমে একটা ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে নিচ্ছি, আর এই অ্যারের যে সাইজটা সেটা কত হবে একটু বলেন তো। অ্যারের যে সাইজটা হবে সেটা হবে এন। কেন এন হবে, এন বলতে আমরা বোঝাতে চাচ্ছি আরেকটা, এই যে নাম্বারটা আমি ইনপুট নিচ্ছি সেটা, কারণ এখানে আমরা কি বলছি, এন নাম্বারস কামিং ফ্রম দ্য কনসোল। সো যে নাম্বারগুলো আসবে তাদের সংখ্যা কত এন। সো আমাদের যে অ্যারেটা নিব অ্যারের সাইজটা অবশ্যই এন হবে। সো লেটস আমরা এখানে এন দিয়ে দিই, যে ভ্যালুটা এখানে রিসিভ করবে প্যারামিটারটা, সো এন। এখন আমাদের কি করতে হবে, একটা লুপের থ্রু আমাদের যে অ্যারেটা আমরা নিচ্ছি এই অ্যারের মধ্যে যে নাম্বারগুলো আমরা দিব সেই নাম্বারগুলো রিসিভ করতে হবে একটা লুপের থ্রু। সো আমরা একটা লুপ নিচ্ছি, লেটস আমরা এখানে ফর লুপ দিয়ে কাজটা করি, 91 I is less than or equal to 0, sorry n I plus plus।
এর মধ্যে আমরা কি করব, স্ক্যান করে নেব কোনটা, পার্সেন্টেজ ডি কমা এন্ড লুপ, লুপের আই নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটা বসবে সেখানে আমরা সেটা আসলে এখানে লুপের থ্রু স্ক্যান করে নেব। দেখেন সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আরেকটা লুপ আমাদের লাগবে যেটা হলো আমাদের সাম ক্যালকুলেশন করতে কাজে লাগবে। সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই আইএনটি সাম। গার্বেজ ভ্যালু তো আমরা সবাই জানি, সো গার্বেজ ভ্যালুটা আসলে ইগনোর করার জন্য বা স্কেপ করার জন্য আমরা আসলে সামের মধ্যে জিরো অ্যাসাইন করে দিই। সো এখানে আসলে আমরা কি করব, যে লুপের থ্রুতে আমরা যেই ইনপুটগুলো নিয়েছিলাম এখানে আমরা সুন্দর একটা মেসেজ প্রিন্ট করে দিই, enter the array, enter the numbers to sum। আর এখানে আমরা কি করতে চাই, কি ক্যালকুলেশন করতে চাই, যে সাম যেটা আছে সামের মধ্যে আমরা যোগ করে দিতে চাই প্রত্যেকটা অ্যারের এলিমেন্টসকে। সো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যারের আই নাম্বার ইন্ডেক্স, অ্যারের আই নাম্বার ইন্ডেক্স। সো এখানে এ আর আর সেকেন্ড ব্র্যাকেট আই, এটাতে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে অ্যারের আই নাম্বার ইন্ডেক্স যেটা আছে সেটা অ্যাড হয়ে যাবে এবং সামের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। সো এই লুপ যখন চলতে থাকবে বারবার এটা আপডেট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এন নাম্বার পর্যন্ত পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সেম কাজটা হতেই থাকবে। সো এটা আসলে খুবই বেসিক একটা কনসেপ্ট, সো এটা বলতেছি না। সো আর এখানে আর চাইলে আপনি এভাবে লিখতে পারতেন, প্লাস ইকুয়াল টু, সো সাম প্লাস ইকুয়াল টু এ আর আর আই, এটা লেখা যে কথা, আর সাম ইকুয়াল টু সাম প্লাস এ আর আর আই একই কথা। সো এটা একটা শর্টার ভার্সন, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা এটা লিখলেও সমস্যা। সো আমরা এবার কি করতে চাচ্ছি, যে সাম যেটা আছে সেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। লিখে দিই দা সাম ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি কমা সাম। দেখেন আমরা এখানে একটা প্রোগ্রাম রান করি, আয়ের ভ্যালু সরি এন এর ভ্যালু 3 দিই, তাহলে তিনটা নাম্বারের সাম ইটস 4 5 6, আসার কথা 15, দেখি কত আসছে, হ্যাঁ 15 চলে আসছে। সো আমাদের এই প্রোগ্রামের থ্রু আমরা কি করলাম, যে একটা নাম্বার আমরা ইনপুট নিছি যেটা হলো আসলে কয়টা নাম্বার ইনপুট আমরা নিব অথবা কয়টা নাম্বারের সাম বের করব সেইটা। সো সেখান থেকে আমরা তিনটা নাম্বার দিছি ইনপুট। সো তিনটা নাম্বার দেওয়ার পরে যে নাম্বারগুলো ছিল সেগুলো আমরা ইনপুট দিছি এবং তাদের যে সাম যেটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। সো এটা আসলে কিভাবে করলাম, আমরা ফাংশনের মধ্যে করছি। এখানে আসলে কি চাইছে দেখেন, সাম ইন ফাংশন আবার সাম ইন মেইন। সো যেখানে আসলে সাম ইন ফাংশন আছে তার মানে হলো আমাদের যে প্রিন্টটা আমরা করছি এটা সামের মধ্যেই করছি। এখন এই সেম জিনিসটা যদি আমরা মেইনের মধ্যে এনে প্রিন্ট করতে চাই আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের জাস্ট এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা রিটার্ন করে দেব, রিটার্ন সাম। সো এখানে যদি আমরা একটা সাম ভ্যালু রিটার্ন করতে চাই, এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু, সাম ভ্যালুটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু। সো এখানে তো তখন আর ভয়েড রাখা যাবে না, অবশ্যই সেটা ইন্টিজার টাইপের ফাংশন করে দিতে হবে। যে ভ্যালুটা আমরা রিটার্ন করব, সো সেই ভ্যালুটা আমরা একটা ভ্যারিয়েবলের থ্রু আর কি স্টোর করব। লেটস সে ইন্টিজার জেড নিলাম, এর মধ্যে আমরা কি করব, এই যে সাম ভ্যালুটা আমরা রিটার্ন করছি সেটা আমরা এটা দিয়ে রিসিভ করব এবং তারপরে আমরা প্রিন্ট করে দেব। সরি কি হয়ে গেল, সো দেখেন এখানে যদি আমরা জেড প্রিন্ট করি, 3 5 6 7, the sum value is 18, the sum value is 8। সো এটা একটু সুন্দর করে লিখলে কি হয় দেখেন, লেটস আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে লিখে দিই, the sum value in
অথবা এখানে যেভাবে লিখেছে সেভাবে লিখি, সাম ইন ফাংশন ইজ সাম ইন মেইন ইজ 3 80 33 80 33 27। সো এখানে দেখেন চলে আসছে সাম ইন ফাংশন ইজ 140 আর সাম ইজ মেইন ইজ 140। সো আমরা জাস্ট কি করছি, একবার আমরা ফাংশনের মধ্যেই প্রিন্ট করে দিচ্ছি আর সেই ফাংশনের থেকে যে সামটা পাইছি ওইটা রিটার্ন করে আবার মেইনের মধ্যে প্রিন্ট করছি, একই কথা। সো এই প্রবলেমটাও শেষ। দেন আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে বলছে ফাংশন টু ক্যালকুলেট দ্য সাম অফ n নাম্বারস কামিং ফ্রম দ্য কনসোল স্টোরড ইন অ্যান অ্যারে। সো আসলে দেখেন যে প্রবলেমটা আমরা মাত্র করলাম এটাই আসলে এটা। সো আপনি চাইলে এটা অ্যারের বাইরেও করতে পারেন, অ্যারে দিয়েও করতে পারেন, অ্যারে দিয়ে করলে সহজ, এই জন্য এই প্রবলেমটা আমরা অ্যারে দিয়েই করেছি, দেখছেন। সো বেসিক্যালি নাম্বার 6 এবং নাম্বার 7 কমপ্লিটলি সেম, তো নাম্বার 7 আর করার প্রয়োজন নেই। সো নাম্বার 8, function that takes an array of n integer numbers as input and print them in reverse order। দেখেন এটা আসলে খুবই সহজ, বাট আমাদের আসলে রিভার্স দেখলেই কেন যেন একটু প্রবলেম মনে হয়। সো দেখেন সেম একটা জিনিস, খুবই সহজ। চলেন আমরা একটু ট্রাই করে দেখি, এই পর্যন্ত সেমই থাক। তো আমাদের কি করতে হবে, প্রথম আমাদের একটা এন নাম্বার নিতে হবে, এন একটা ইনপুট নিতে হবে, সেটা হলো অ্যারের সাইজ। যে আমি অ্যারেটা প্রিন্ট করতে চাচ্ছি রিভার্স অর্ডারে, সেই অ্যারেটার সাইজ যেটা হবে সেটা হবে এন। সো প্রথমে আমরা এন নিব, সেটা আমরা ফাংশনের থ্রুতে কি করব, যে মেইন যে ফাংশনটা আমরা লিখছি, সরি মেইন না, ইউজার ডিফাইন যে ফাংশনটা আমরা লিখছি সেই ফাংশনটার মধ্যে আমরা পাস করে দেব। সো এখানে আসলে ভ্যালু আসলে পাস করার কিছুই নেই, দ্যাট মিনস সরি রিটার্ন করার কিছুই নেই। সো আপনি চাইলে এটা ইন্টিজার টাইপেও রাখতে পারেন অথবা ভয়েড দিয়ে দিলে আরো বেশি ভালো হয়। সো আমাদের এটা কি করতে হবে, যে একটা ইন্টিজার টাইপের অ্যারে নিতে হবে যে এন সাইজের, সামের কোনো বিষয় নেই, তো সামটা আমরা বাদ দিয়ে দিই। এন্টার দ্য নাম্বারস টু, এন্টার দ্য নাম্বারস বলে দিই, অথবা এন্টার দ্য অ্যারে এলিমেন্টস বলি। তারপরে আমরা কি করব, একটা লুপ চালাবো, লুপ চালানোর পরে লুপের থ্রুতে আমরা স্ক্যান করে নেব যেই নাম্বারগুলো আমরা দিতে চাচ্ছি। সো সেগুলো স্ক্যান করার পরে আমরা আরেকটা লুপের থ্রুতে যে নাম্বারগুলো স্ক্যান করছি সেগুলো প্রিন্ট করতে চাচ্ছি। পার্সেন্টেজ ডি কমা অ্যারো আইডি, এখানে একটা স্পেস দিয়ে দিই, লেটস 3 4 8 2। দেখেন 482 482, দ্যাট মিনস আমাদের অ্যারের যে কাজটা ছিল যে একটা অ্যারে থেকে আমরা কিছু এলিমেন্ট ইউজার থেকে নিব এবং সেটা প্রিন্ট করবো, হয়ে গেছে। সো সেই কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো রিভার্স করা। সো আমরা কি জানি যে একটা লুপকে যদি ইনক্রিমেন্ট করি তাহলে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করে দেয়, দ্যাট মিনস স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। বাট এই লুপটাকে জাস্ট আমরা ডিক্রিমেন্ট যদি করি তাহলে আমাদের কি হয়, যে ফার্স্টের যে ভ্যালুটা আছে সেটা চলে যায় সবার শেষে। সো এই ক্ষেত্রে আমাদের সিম্পলি জাস্ট যে ফর লুপটা আমরা করব প্রিন্টএফের জন্য এটাকে ডিক্রিমেন্ট করে দিলেই হয়ে যাবে। সো আমরা কি করব, এখানে মাইনাস মাইনাস দেব আর এখানে শুরু করব এন থেকে, চলবে হলো কোন পর্যন্ত, 1 পর্যন্ত চলবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর এই হয়ে গেছে। সো আমরা এবার আবার একটু দিই 3 4 8 2। দেখেন 482 দিছি ইনপুট, আমাদের 284 আসার কথা ছিল, 284 চলে আসছে। সো খুবই ইজি, আসলে এটা নিয়ে বলার কিছু নেই। সো আরেকটা ওয়েতে আসলে এটা করা যায়, সেটা আমি একটু বলে দিই, আপনার বাসায় ট্রাই করবেন। সেটা হলো অ্যারের মধ্যে আমাদের যেটা আমরা করছি সেটা জাস্ট ডিরেক্ট ডিক্রিমেন্ট করে দিছি। আপনি যদি আবার ইনক্রিমেন্ট করেন, আপনি যদি আরেকটা ইনক্রিমেন্ট লুপের সাহায্যে এটা প্রিন্ট করেন, তো যেটা ছিল আর কি 482, সেই 482টাই প্রিন্ট হবে। কিন্তু আপনি আরেকটা ভাবে যেটা করতে পারেন সেটা হলো অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আপনি ইন্ডেক্স অনুযায়ী সাজানোর চেষ্টা করতে পারেন, যেটা থ্রুতে আপনি
রিভার্স যে অ্যারেটা পাবেন ওই রিভার্স অ্যারেটাই আসলে আপডেট হয়ে যাবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি আপনি যদি ইনক্রিমেন্ট লুপের সাহায্যেও প্রিন্ট করতে চান তবুও আপনি চাইলে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আসলে হোম টাস্ক থাকবে, যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব সলভ করার জন্য। আপাতত এটা ইগনোর করছি যেহেতু আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। সো ফাংশন টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। সো নাম্বার 9 প্রবলেম আছে এদিকে, ফাংশন টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। সো ফ্যাক্টোরিয়াল আসলে কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? সো ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝাই এইটা, লেটস সে আমরা দেখলাম এখানে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের যে মাল্টিপ্লিকেশন বা গুণফল যেটা আছে সেটা। সো যদি 3 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে আমরা বুঝবো 1 ইন্টু 2 ইন্টু 3। এই যে মাল্টিপ্লিকেশন যে একটা আছে এটার যে একটা রেজাল্ট বেরোবে এটাই হলো 3 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট। যদি 5 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল হলে কি হবে? 1 থেকে 5 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের যে গুণফলটা হবে সেটাই হবে 5 ফ্যাক্টোরিয়ালের যে মানটা হবে সেটা। সো এখানে আমরা আসলে কিভাবে এটা করতে পারি একটু দেখি। সো কিভাবে করবো সেটা একটু পরে বুঝি, প্রথমে ভাবি যে আসলে কি করতে হবে এখানে। সো প্রথমে অবশ্যই কি করতে হবে, এখানে একটা নাম্বার নিতে হবে। সো নাম্বারটি কিভাবে নেব? ইন্টিজার এন, ইন্টিজার এন্টার এ নাম্বার, সেটা আমরা স্ক্যান করে নেব। স্ক্যান করার পরে সেটা আমরা ফাংশনের থ্রুতে পাস করব কোথায়, আর্গুমেন্ট আকারে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে। সো দেখেন এটা আমরা কি করব, ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে পাস করব। দেন আমরা কি করব, দেন আমরা কি করতে পারি যে ইন্টিজার ফ্যাক্ট, একটা ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলের মধ্যে আমরা 1 অ্যাসাইন করব। ইন্টিজার ফ্যাক্ট কেন নিলাম আর এটার মধ্যে 1 বা কেন দিলাম সেটা আমরা একটু পরে আসতেছি, আগে আমরা একটু লেখার চেষ্টা করি, দেন আমরা বলব ইন্টিজার I ইকুয়াল টু 1, I is less than or equal to n, I plus plus। I plus plus। দেন এই লুপের মধ্যে আমি আসলে কি করতে চাচ্ছি দেখেন একটু বোঝার চেষ্টা করি এখন, যে আমাদের এই যে ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা কিন্তু সামের মতো একটা রেজাল্ট ক্রিয়েট করবে, সেটা কিন্তু সামের মতো একটা রেজাল্ট ক্রিয়েট করবে। নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে। সো এখানে আমরা ইন্টিজার নিয়েছি ফ্যাক্ট, ফ্যাক্ট বলতে ফ্যাক্টোরিয়াল। সো এটার মধ্যে আমরা কি করতে চাচ্ছি, এটার মধ্যে আমরা প্রত্যেক ক্ষেত্রে যে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা আছে সেটা আমরা আপডেট করে দিতে চাচ্ছি, ফ্যাক্ট ইন্টু আই। দেখেন প্রত্যেক ক্ষেত্রে আমরা যেই লুপের থ্রুতে চালাচ্ছি কোথায় থেকে, 1 থেকে শুরু করে এন পর্যন্ত, 1 থেকে শুরু করে এন পর্যন্ত। আমি একটু বোঝার চেষ্টা করি এখানে প্রোগ্রামটা। লেটস সে আমি বলছিলাম 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। সো 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 ইন্টু 2 ইন্টু 3। সো এখানে আয়ের ভ্যালু 1, 1 থেকে শুরু হচ্ছে, আয়ের ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে এবং কি হচ্ছে তারপরে কত পর্যন্ত চলছে, 3 পর্যন্ত, 1 2 3। সো আমরা লুপটা কি করছি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত চালাচ্ছি, এখানে n মানে 3। সো এখানে 3 পর্যন্ত চালাচ্ছি মানে কি প্রত্যেক ক্ষেত্রে এটার মধ্যে গুণ হবে। সো ফ্যাক্টোরিয়াল যেটা সেটা আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার ভ্যালু নিচ্ছি 1। 1টা কেন নিচ্ছি, এখানে 0 কেন নেইনি, কারণ যেহেতু এটা মাল্টিপ্লিকেশন, সো এখানে যদি 0 নেই তাহলে কি কখনোই এটা 0 বাইরে কিছু হবে? এটা কিন্তু জাস্ট 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। সো এই জন্য 1 নিছি যেহেতু এটা মাল্টিপ্লিকেশন। সো এই ক্ষেত্রে আমরা কি করছি, ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা যেটা ছিল 1, 1-এর সাথে i যেটা ছিল সেটাকে আমরা গুণ করছি। i গুণ করার কারণে এটা হয়ে গেছে কত, ফ্যাক্টোরিয়ালের মান হয়ে গেছে 1, শেষ। দেন এখান থেকে আবার ইনক্রিমেন্ট হয়ে আয়ের ভ্যালু হয়ে যাবে কত, এখানে 2। 2 হওয়ার পরে কি হবে, যে ফ্যাক্টোরিয়াল মান কত, অলরেডি 1, 1 ইন্টু 2, 1 ইন্টু 2। এবার কি হয়ে যাবে, যে ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে সেটা হয়ে যাবে 2। দেন এই লুপ থেকে বের হয়ে আবার ইনক্রিমেন্ট হবে, এখানে হয়ে যাবে কত, আয়ের ভ্যালু হয়ে যাবে 3। আয়ের ভ্যালু 3 হয়ে গেলে কি হবে, ফ্যাক্টোরিয়াল মান অলরেডি ছিল 2, এখানে ফ্যাক্টোরিয়াল ইন্টু আই। সো এটার ক্যালকুলেশন করলে কত হবে 6। সো 6 হয়ে গেলে এখানে ফ্যাক্টোরিয়াল মানটাও 6 হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি। সো এটা আসলে এভাবেই কাজ করতেছে। সো আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের যে প্রোগ্রামটা লিখছি সেটা ঠিক আছে কিনা।
আর এখানে অবশ্যই ফ্যাক্টরিয়াল যেটা ছিল সেটাকে আমরা প্রিন্ট করব, তা না হলে আমরা বুঝতেই পারবো না। সো দ্য ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি প্রথম যেটা সেটা হলো এন, আর সেকেন্ড যেটা সেটা হলো আমাদের ফ্যাক্ট। সো লেটস আমরা এখানে 3 দেই, আই মিন 3 ফ্যাক্টোরিয়াল। সো এখানে বলতেছে দ্য ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ 6। ঠিক আছে, হয়ে গেছে। সো আমাদের নেক্সট যেটা আছে সেটা আমরা আবার একটু ট্রাই করে দেখি 5। সো ফ্যাক্টোরিয়াল অফ 5 কত হয়? দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। সো হয়ে গেছে আমাদের এই প্রবলেমটা আমাদের আসলে সলভ করা হয়ে গেল। সো আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে সেটা আমরা একটু দেখি। ফাংশন টু টেক টু পজিটিভ নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ ইনপুট and calculate x to the power of y। x to the power of, আসলে আমরা এটা বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। সো চলেন একটু দেখি কি বলছে, যে দুইটা নাম্বার x এবং y আমাদের ইনপুট নিতে হবে, দুইটা নাম্বার x এবং y আমাদের ইনপুট নিতে হবে। নেওয়ার পরে কি করতে হবে? 3 to the power of 4, দ্যাট মিনস x to the power y, x to the power y, এই জিনিসটা আমাদের বের করতে হবে। আমরা যদি দুইটা নাম্বার ইনপুট দিই তাহলে x to the power y করলে যেটা হবে সেটা আমরা বের করব। সো দেখেন এটা দেখে খুবই কমপ্লেক্স মনে হয়, যেহেতু x to the power y দেখে একটু ভয় পাওয়ার কথা, বাট খুবই সহজ একটা কোড, কোডটা দেখলেই বুঝবেন যে আসলে খুবই সিম্পল। আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি হবে। সো প্রথমে আমাদের যেহেতু দুইটা নাম্বার নিতে হবে, আমরা লেটস দুইটা নাম্বার এ এবং বি নিয়ে নিই। সো এন্টার টু নাম্বারস। আমি খুবই স্লো একটু সামনে যাচ্ছি যেন বুঝতে খুবই সহজ হয়। এন্ড এ এন্ড বি, দুইটা নাম্বার নিচে ইনপুট, দুইটা নাম্বার পাস করতে হবে অবশ্যই এ এবং বি। এখানে অবশ্যই তাহলে দুইটা নাম্বারই ক্যাচ করতে হবে। লেটস এখানে পি দিলাম, ইন্টিজার কিউ দিলাম, এ এবং বির জায়গায় পি এবং কিউ দিলাম। এ এবং বি দিলেও কোনো সমস্যা নেই, যেটা আগে অনেকবার বলছি। সো এবার একটু দেখি এখানে কি করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, যে নাম্বারটা আছে পি টু দি পাওয়ার কিউ, আমরা একটা ফর লুপ লিখি, দেন আমরা বোঝার চেষ্টা করব কেন আমরা লুপ লিখলাম। ইকুয়াল টু 0, লেটস 1 ভি লেস দেন অর ইকুয়াল টু কিউ আই প্লাস প্লাস। কিউ কেন দিলাম বলছি সময় দেন। সো এখানে আমরা কি লিখবো, এখানে একটা রেজাল্টের ভ্যারিয়েবল লাগবে, কারণ আমরা যেই নাম্বারটা ক্যালকুলেট করে বের করতে চাচ্ছি সেটা তো আর পি কেউ হবে না, সেটা নতুন একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাকে স্টোর করতে হবে। আমরা যেরকম দেখছি যে ফ্যাক্ট অর্থাৎ ফ্যাক্টোরিয়াল নাম্বার আমরা কোথাও সেভ করছি, আবার সাম বের করার পরে বা সাবট্রাকশন বের করার পরে একটা রেজাল্ট যেটা বের হয় সেটা আমরা কোথাও স্টোর করতে হচ্ছে। তো লেটস আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নেই, যেটা হলো রেজাল্ট, আইএনটি রেজাল্ট ইকুয়াল টু 0, রেজাল্ট ইকুয়াল টু। সো রেজাল্টের মধ্যে কি হবে, সরি এখানে যেহেতু আবার দেখেন কি হয়েছে, আমাদের একটা মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশনে আমরা যদি কোথাও 0 নিয়ে নিই, সো আলটিমেটলি এই রেজাল্টটা কখনোই 0 থেকে চেঞ্জই হবে না, সো 0 হয়ে যাবে। এই জন্য আমাদের আগের মতো ফ্যাক্টের মতো আমাদের এখানে রেজাল্টের মান 1 নিতে হবে। সো 1 অ্যাসাইন করার পরে রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইনটু পি। সো এবার একটু বোঝার চেষ্টা করি আসলে আমরা এইটা কেন লিখলাম, লুপ কেন লিখলাম, আর এটা এবার কেন লিখলাম। সো দেখেন এখানে কি বলছে, যে এক্স টু দি পাওয়ার ওয়াই বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার ওয়াই বের করতে বলছে। তার মানে কি, এক্স কে ওয়াই সংখ্যক বার এক্স এর সাথে গুণ করতে হবে। লেটস সে এখানে এখানে এক্স যদি কিউব থাকতো, আমি বোঝাচ্ছি ওয়ার ভ্যালু যদি 3 হয়, তাহলে কি করতে হবে, এক্স ইন্টু এক্স আবার এক্স, এভাবে 3 বার গুণ করতে হবে না এক্স কে। যদি এখানে 5 থাকতো তাহলে আমাদের কি হতো, এভাবে গুণ করে দিতে হবে 5 বার। কতবার করতে হবে, 5 বার। সো আমরা কি করতেছি, এখানে আয়ের ভ্যালু নিচ্ছি 1, আয়ের ভ্যালু 1 থেকে আমরা কি শুরু করতেছি, কোন পর্যন্ত চলছে আমাদের ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা। দ্যাট মিনস আমরা এখানে বলে দিচ্ছি যে কতবার গুণ করব, একটা ভ্যালুকে আমরা কতবার গুণ করব, 1 থেকে সেই সংখ্যক বার আমরা এখানে নিয়ে নিচ্ছি।
দ্যাট মিনস এখানে যদি কিউ এর ভ্যালু 5 হয় তাহলে আমাদের 5 বার গুণ করতে হবে। যদি কিউ এর ভ্যালু 3 হয় তাহলে আমাদের 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, তার মানে 3 বার গুণ করতে হবে। আর এখানে আমরা কি করছি এর মধ্যে, যে গুণ করবো তো আমরা 3 বার, বাট কোন নাম্বারটাকে গুণ করবো, পি কে গুণ করব। সো আমাদের প্রথম যেটা আমরা করছি সেটা হলো, আমাদের যখন আমরা একবার গুণ করব তখন কি হবে, মানে একটা পি কে গুণ করলে কি হবে, রেজাল্টের সাথে পি যেটা ছিল সেটাই হবে। লেটস সে এখানে এক্স এর মান 3 ছিল, 3 ইন্টু 1, এখানে রেজাল্টের ভ্যালু 1, এখানে 3, তাহলে এই রেজাল্টের ভ্যালুটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরপরে যখন আয়ের ভ্যালু আবার 2 হয়ে যাবে ইনক্রিমেন্ট হয়ে, তখন কি হবে, এখানে আবার আসবে, আসার পরে কি হবে, সেম কাজটা আবার হবে, যে রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইনটু পি। তার মানে এখন রেজাল্টের ভ্যালু কত, 3, আর পির ভ্যালু 3। সো 3 ইন্টু 3 হলে আবার রেজাল্টের ভ্যালু কত হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে। সো এইভাবে আসলে চলতে থাকবে, প্রত্যেক ক্ষেত্রে রেজাল্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। সো এভাবে আসলে কাজটা হবে। সো এক্স টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে এক্স কে ওয়াই সংখ্যক বার আমাকে গুণ করতে হবে, এবং গুণ করার পরে আমাদের যে রেজাল্টটা আমরা বের হবে সেই রেজাল্টটা আমরা একটা রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। যদি এটা না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব আসলে নোটস দিয়ে বুঝাইতে। সো খুবই সহজ একটা জিনিস, এই জন্য কি টাইম বেশি দিচ্ছেন এখানে। সো এবার আমরা একটু রেজাল্টকে প্রিন্ট করে দেখাতে চাচ্ছি আর কি। সো এখানে আমরা রেজাল্টকে প্রিন্ট করব। ফরম্যাটটা কি জন্য ছিল, পার্সেন্টেজ ডি টু দ্য পাওয়ার পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ পি কমা কিউ কমা রেজাল্ট। সো এবার আমরা একটু প্রোগ্রামটা রান করি। এখানে কত কত দিয়ে আছে, 3 এবং 4, 3 এবং 3 টু দ্য পাওয়ার অফ 4 ইজ 81। দেখেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তারপরে আসলে কত আছে, 10 এবং 3, এটা হচ্ছে দিয়ে দেখি। সো এটা 1000 আসার কথা, সো 1000 চলে আসছে, ঠিক আছে। দেন আমাদের কি বলা হয়েছে, ফাংশন টু টেক এ স্ট্রিং অ্যাজ ইনপুট। সো এটা আসলে একটা স্ট্রিং এর প্রবলেম। সো এটা খুবই সহজ, একদম বেসিক একটা প্রবলেম, বাট যেহেতু স্ট্রিং এর কনসেপ্ট আমরা এখনো দেখিনি, সো আপাতত এটা আমরা ইগনোর করে যাচ্ছি। সো এটা আমরা পরে দেখব। এখন চাইলে আসলে দেখাইতে পারি, বাট ফাংশনের মধ্যে একটু টাইম ওয়েস্ট হয়ে যাবে স্ট্রিং আনলে। সো এটা আমরা আপাতত ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। সো নেক্সট প্রবলেম চলে যায়, নেক্সট প্রবলেমে কি বলছে, প্রবলেম 12 বলছে যে আর কি, ফাংশন টু সলভ টু নাম্বারস, কল বাই ভ্যালু এবং কল বাই। সো এই যে নাম্বার 13 এবং 12 যেটা আছে সেটা আমরা একদম আজকের ক্লাসের একদম শেষে দেখবো। আমি প্রথমে বলছিলাম যে দুইটা কনসেপ্ট আমরা আজকে দেখবো, সেটা হলো সিক স্কোপ আর একটা হলো কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। সো এই দুইটা প্রবলেম আমরা আজকের ক্লাসের সবার শেষে দেখবো, একটা হলো কল বাই ভ্যালু, একটা কল বাই রেফারেন্স। সো দুইটার মধ্যে পার্থক্য কি এবং দুইটা কেন ইউজ করতে হয়, ইম্পর্টেন্স কি, কিভাবে লিখতে হয়, সব আমরা দেখবো আজকের ক্লাসের একদম শেষ কোড থাকবে দুইটা। সো আমরা আরো কিছু জেনারেল পারপাস যে কোড আছে সেগুলো দেখি, দেন আমরা এগুলোই ফেরত আসবো। সো আসেন আমরা দেখি, ফাংশন টু ডিটারমিন অনলি ইভেন নাম্বারস ইন অ্যান অ্যারে। সো দেখেন এটা আসলে খুবই ইজি একটা কোড। সো আমরা আগে কি করছি, যে একটা ইন্টিজার টাইপের অ্যারে নিচ্ছি, অ্যারের মধ্যে আমরা কি চেক করছি, যে নাম্বারটা কি ইভেন নাকি ওড। সো লেটস আমরা একটু লিখেই ফেলি কষ্ট করে, আবার এন্টার দ্য নাম্বার। দেখেন প্রত্যেকটা কোড আমি করে করে দেখাচ্ছি, এটার একটা উদ্দেশ্য, বারবার একটা কথা বলছি, যে আপনারা অ্যাটলিস্ট এই কোডগুলো একবার দেখে নিন। খুবই সহজ কোড, বাট ভুল হয়ে যেতে পারে, এই জন্য অ্যাটলিস্ট এখন প্র্যাকটিসের সময় এগুলো দেখে নিন। সো আমাদের কি করতে হবে, একটা অ্যারে আমাদের নিতে হবে যেটা সাইজটা হবে n। এই অ্যারের মধ্যে আমরা চাচ্ছি যে ইভেন যে নাম্বারগুলো আছে সেই ইভেন নাম্বারগুলোকে আমরা প্রিন্ট করতে, এবং অড যে নাম্বারগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে ফেলতে। সো দেখেন এখানে আমরা কি করব, আইএনটি অ্যারে একটা নিব, অ্যারের মধ্যে আমরা লিখবো যে n সাইজের অ্যারে, অবশ্যই এন্টার দ্য নাম্বার না বলে এন্টার দ্য অ্যারে সাইজ দিই, বুঝতে সহজ হবে। তারপর আমরা কি লিখবো, যে প্রিন্ট
enter the array elements এখন দেখেন আমরা যেখানে আসলে ইন্টিজার এন্টার নিছিলাম, তো এটা আসলে স্ক্যানের থ্রুতে খুব সহজেই ইনপুট নিয়ে ফেলছি, বাট এখানে তো অ্যারে, সো অ্যারের জন্য আমাদের কি লাগবে, লুপ লাগবে অবশ্যই। সো ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আই, এর মধ্যে অ্যাসাইন করলাম 0, সেখানে 0 দেই, কোন পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস। সো আপনি যদি এখানে চান 0 জায়গায় 1 দিবেন, তাহলে এটা লেস দেন অর ইকুয়াল টু এন দিতে হবে, যেহেতু আপনি যদি চান করতে পারেন, বাট আমাদের সুবিধার্থে আমরা 0 দিন। আমার সাজেশন থাকবে অ্যারে রিলেটেড যত কোড আছে, সো সো অ্যারে রিলেটেড যত কোড আছে তার মধ্যে সবগুলো আমরা 0 দিয়ে শুরু করব, যেহেতু অ্যারের ইন্ডেক্সের একটা বিষয় আছে এখানে। সো ইন্ডেক্সিং যেহেতু 0 থেকে শুরু হয়, সো অ্যারের যে লুপগুলো আছে সেগুলো সবসময় 0 থেকে লিখলে আপনি লং টাইমে আর কি কিছু অ্যাডভান্টেজ পাবেন। সো ফর লুপের মধ্যে আমরা i ইজ ইকুয়াল টু 0 লিখছি, i ইজ লেস দেন n, i প্লাস প্লাস। এর মধ্যে আমরা কি করতে চাচ্ছি, স্ক্যান করতে চাচ্ছি পার্সেন্টেজ ডি কমা এন পার্সেন্টেজ এ আর আর। সো দেখেন এই লুপের থ্রুতে আমরা কি করছি, যে একটা অ্যারে আমরা নিচ্ছি, অ্যারের যে এলিমেন্টগুলো আছে আমরা এরপর যেতে যাচ্ছি, সেগুলো আমরা এখান থেকে সুন্দর করে স্ক্যান করে ফেলছি। তারপরে কি করতে যাচ্ছি, অ্যারের মধ্যে যে ইনপুটগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো প্রিন্টের জন্য আমরা কি করব, প্রিন্টের জন্য জাস্ট এখানে প্রিন্টের আর অ্যাড পার্সেন্টেজ যেটা সেটা চলে যাবে। আমরা একটু চেক করে দেখি আমাদের হয়েছে কিনা। সো এন্টার দ্য সাইজ, লেটস সে 4 দিলাম, এখন 1 2 3 4, 1 2 3 4 দিচ্ছি, 1 2 3 4 আউটপুট দিয়ে দিচ্ছি, দেখছেন। সো আমাদের বেসিক যে কনসেপ্টটা ছিল সেটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে বলছে, যে নাম্বারটা আমরা নিচ্ছি সেই নাম্বারটা আসলে কি, অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা নিয়েছি ইন্টিজার টাইপের ইনপুট নিছি, সো সেগুলো কি আসলে ইভেন নাকি অড। যদি ইভেন হয় তাহলে সেটা প্রিন্ট করবো, অড যদি হয় তাহলে সেটা ইগনোর করে চলে যাবো। সো এই জন্য আমাদের কি করতে হবে, যে প্রিন্ট যেটা করবো, প্রিন্টের আগে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যে ইউজার থেকে আমরা যেটা নিচ্ছি সেগুলোর মধ্যে যেগুলো ইভেন সেগুলাই শুধু প্রিন্ট করবো। সো জাস্ট এখানে সিম্পল একটা ইফ এলস এর কন্ডিশন লিখলেই হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে, এ আর আর আই মড টু ইকুয়াল টু যে, সো কোনো একটা নাম্বার ইভেন নাকি অড সেটা যেভাবে আমরা বের করতাম, এখানেও সেম কন্ডিশন। একটু সময় নিয়ে দেখবেন জিনিসটা, যদি না বুঝেন, আসলে না বোঝার কিছুই নেই। দেখ আমরা কি করতেছি, জাস্ট এখানে একটা কন্ডিশন আমরা দিয়ে দিছি, যদি নাম্বারটা মড টু ইকুয়াল টু 0 হয়, দ্যাট মিনস এটা কি, এটা কি, যে এন মড টু ইকুয়াল টু 0, এটা কি ছিল, যে একটা নাম্বার ইভেন নাকি অড সেটার কন্ডিশন না। তো আমরা বলে দিচ্ছি যদি এটা ইভেন হয়, যদি এটা ইভেন হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি অড হয়ে যায় তাহলে কি করবে আমি বলে দিইনি, দ্যাট মিনস ও জাস্ট এটা ইগনোর করে চলে যাবে। সো এইবার একটু আমি রান করে দেখি, 4 দিলাম, 1 2 3 4, দেখেন এখানে 1 2 3 4 এর মধ্যে ইভেন কোনগুলো, 2 এবং 4। সো প্রিন্ট করার কথা 2 এবং 4, দেখে কি হয়, 2 এবং 4, ঠিক আছে। সো এটা আসলে এভাবে কাজ করবে। দেন আমরা কি দেখব, 15 কি আছে, ফাংশন দ্যাট ফাইন্ডস এন্ড রিটার্নস দ্য মিনিমাম ভ্যালু ইন অ্যান অ্যারে। সো আবার ওই যে মিনিমাম যা ম্যাক্সিমাম, মিনিমাম অথবা যে ম্যাক্সিমামের যে কোডগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। সো মিনিমাম ম্যাক্সিমাম যে কোনো একটা দেখাইলে বাকিটা আপনারা আশা করি পারবেন। সো একটা দেখাই দিই, কোন একটা অ্যারে এলিমেন্টস আমরা নিব, এ পর্যন্ত তো সেমই থাকবে। অ্যারে সাইজ নিতে হবে, একটা অ্যারে স্ক্যান করতে হবে, এবং তারপরে সেই অ্যারেটা আমরা এখানে প্রিন্ট করছি, এখানে প্রিন্টটা করে আমরা দেখব যে একটা অ্যারের মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট। সো আমরা লেটস সে এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে আইএনটি, আমরা ম্যাক্সেরটা বের করি, দেন আমরা আপনারা আর কি নিজে নিজে হোম টাস্ক থাকবে মিনিমামটা বের করি। ইন্টিজার ম্যাক্স ইকুয়াল টু কি, এ আর আর আই। দেখেন এটা আমরা কেন করলাম বা কি করলাম, আমরা একটা ইন্টিজার ম্যাক্স টাইপের ভ্যারিয়েবল নিছি, যে ইন্টিজার টাইপের একটা ম্যাক্স ভ্যারিয়েবল নিছি, যেটার মধ্যে আমরা স্টোর করেছি কোনটা, সে ইন্টিজার আই, সরি অ্যারের আই নাম্বার ইন্ডেক্স যেটা আছে সেটার যে ভ্যালু, লেটস সে এখানে আমরা 1 2 3 4 দিছিলাম,
সো এখানে যদি আই এর মান 0 হয় তাহলে এটার ভ্যালু কত হতো 1। সো আমরা আই নাম্বার যে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা আমরা ম্যাক্সের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি, জাস্ট একটা অ্যাসাইন ভ্যালু আমরা অ্যাসাইন করে দিচ্ছি। দেন আমরা কি করব, লুপ চালাবো, লুপের পর আমরা দেখব যে ম্যাক্সের যে ভ্যালুটা আছে সেটার সাথে অন্য ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেগুলো কম্পেয়ার করলে ম্যাক্সটা কি সেম থাকে নাকি চেঞ্জ হয়। সো এখানে দেখেন আমাদের একটা ইফ এলস এর কন্ডিশন লাগবে, বুঝতেই পারতেছেন, যেহেতু একটা কন্ডিশনের বিষয় চলে আসছে। আমরা দেখবো যে ম্যাক্স ম্যাক্স কি, অথবা এইভাবে লিখি অ্যারের যে আই নাম্বার ইন্ডেক্সটা আছে সেটা কি ম্যাক্সের থেকে বড়, সেটা কি ম্যাক্সের থেকে বড়। যদি বড় হয় তাহলে ম্যাক্স ইকুয়াল টু এ আর আর। আবার একটু বলবো সেম জিনিসটা আসলে কি হচ্ছে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। ম্যাক্সের মধ্যে আমরা অ্যারের যে আই নাম্বার অর্থাৎ যে প্রথম যে এটা আছে, এখানে আয়ের ভ্যালু যেহেতু 0, সো অ্যারের আই নাম্বার ইন্ডেক্সটা আমরা অ্যাসাইন করে দিচ্ছি, অথবা এখানে খুবই ভালো হয় আপনি যদি 0 দিয়ে দিন, সরাসরি 0 দিয়ে দিলেই আসলে ইজি হয়। সো এখানে এ আর আর 0, দ্যাট মিনস ম্যাক্সের যে 0 নাম্বার ইন্ডেক্সটা আছে সেটার যে একটা ভ্যালু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, সেই ভ্যালুটা আমরা ম্যাক্সের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। সো এরপরে কি হবে, আই নাম্বার ইন্ডেক্স, আই বলতে কি এখানে প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হবে, সো 0 থেকে শুরু করে এন পর্যন্ত চলবে। সো প্রত্যেক ক্ষেত্রে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কি ম্যাক্সের থেকে বড়, যদি ভ্যালুগুলো ম্যাক্স থেকে বড় হয় তাহলে ম্যাক্সটা আপডেট হয়ে সেটা হয়ে যাবে, আর যদি ভ্যালু যদি বড় না হয় তাহলে সেটা ইগনোর করে দেবে। লেটস আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে লেটস 2 3 4। সো দেখেন এখানে কি হবে, প্রথমে কি হবে, এখানে যে ম্যাক্সের যে ভ্যালুটা সেটা আমি 0 নাম্বার ইন্ডেক্সের, ধরেন এটা আছে, আমি অ্যাসাইন করে দিছি, তাহলে ম্যাক্সের ভ্যালু আছে কত 2। তারপরে আমি একটা কন্ডিশন দিছি যে অ্যারের আই নাম্বার ইন্ডেক্স, আই নাম্বার বলতে কত, এখানে আই বলতে 0, সো 0 বলতে আসলে কত 2, 2 কি 2 এর থেকে বড়, 2 যদি 2 এর থেকে বড় হয় তাহলে ম্যাক্সটা আপডেট হতো, অথবা আর এখানে যেহেতু 2 2 এর থেকে বড় না তাহলে জাস্ট এটা ইগনোর করে চলে যাবে, ইফের মধ্যে ঢুকবে না। তারপরে আবার কি হবে, আই প্লাস প্লাস হয়ে আয়ের ভ্যালু হয়ে যাবে 1। সো আয়ের ভ্যালু 1 মানে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 বলতে 3। এখন আবার দেখবে যে 3 যে ভ্যালুটা আছে সেটা কি ম্যাক্সের থেকে বড়, যেহেতু ম্যাক্সের মধ্যে আছে 2, এখানে এই যে আই নাম্বার ইন্ডেক্সের যেটা আছে সেটা 3, সো 3 ইজ গ্রেটার দেন 3। এই জন্য আমাদের যে ম্যাক্সের যে ভ্যালুটা 2 ছিল সেটা আপডেট হয়ে যাবে, কত হবে, এটার ভ্যালু 3, তাহলে ম্যাক্সের ভ্যালুটা এখন হয়ে যাবে 3। আবার লুপ চলবে, লুপ চলার পরে এখন দেখবে যে এখানে যে ম্যাক্সের যে ভ্যালুটা ছিল সেটা ছিল 3, কিন্তু এই ভ্যালুটা হয়ে গেছে 4। 4 হয়ে যাওয়ার পরে কি হবে, ম্যাক্সের থেকে বড় হয়ে যাবে। তো ম্যাক্সের থেকে যদি বড় হয় ইফের মধ্যে ঢুকবে, ঢোকার পরে যেই ম্যাক্সের ভ্যালুটা ছিল সেটা হয়ে যাবে 4, যেহেতু এটার ভ্যালু 4 তার জন্য এটার ভ্যালু 4 হয়ে যাবে। সো আসলে এইভাবেই কাজ করবে, প্রত্যেক ক্ষেত্রে ম্যাক্সটা আপডেট হয়ে যাচ্ছে। মিনিমাম বের করার যে ফর্মুলাটা সেটাও সেম থাকবে, আপনি জাস্ট প্রথমে কি করবেন বলেন তো, এটা একটু রান করে দেখি আমরা, দেন মিনিমামটা দেখছি। the maximum value is percentage comma max। লেটস আমরা এখানে একটা অ্যারে নেই 5 সাইজের, 10 40 20 70 30। সো দেখেন এখানে কি বলছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 7। দ্যাট মিনস আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারে নিছি, অ্যারের মধ্যে 5টা ভ্যালু দিছি, 5 সাইজের অ্যারে। সো এর মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা হলো 70, সো আমরা পেয়ে গেছি 70। আর যেটা বলতেছিলাম, যদি কোনো একটা অ্যারের মধ্যে মিনিমাম বের করতে বলে, যে আই মিন মিনিমাম ভ্যালু, সো এটার জন্য জাস্ট কি করতে হবে, আপনি এখানে একটা ভ্যারিয়েবল নেবেন মিনিমাম, নাম কোনো বিষয় না, বাট আমরা দিলাম যে মিনিমাম। এটার মধ্যে সেম কাজটা করবেন, অ্যারের যে 0 নম্বরের যে ইন্ডেক্সটা আছে সেটার যে ভ্যালুটা এটা অ্যাসাইন করে দিবেন,
সেটার সাথে আপনার কম্পেয়ার করবেন বাকিগুলো। সো এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে প্রত্যেক ক্ষেত্রে যদি বড় হয় তাহলে আমরা আপডেট করছি। আর এই ক্ষেত্রে আমরা কি দেখব, মিনিমামের ক্ষেত্রে যদি ছোট হয়, অ্যারের আই নাম্বার ইন্ডেক্সটা যদি ছোট হয়, কিসের থেকে ছোট হয়, মিনিমাম থেকে, দ্যাট মিনস ছোটোর থেকে আরো ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা মিনিমামটাকে আপডেট করে দিব। আপডেট করে কি করব, যে ছোট ভ্যালুটা আমরা পেয়েছি সেই ভ্যালুটা মিনিমামের মধ্যে অ্যাসাইন করে দেব। বুঝতেই পারতেছেন, খুবই সহজ। ম্যাক্স যদি বুঝে থাকেন, মিনিমাম আসলে বুঝাই দেওয়ার কিছুই নেই। 5 1 5 7 3, এখানে মিনিমাম ভ্যালু ইজ, সো মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটাই দেখাইলাম। তারপরে আমাদের দেখি আর কি কোড বাকি আছে। সো ফাংশন দ্যাট মাল্টিপ্লাইজ দ্য অ্যারে element by 2 and return the array and returns the array. সো দেখেন এটা আসলে খুবই সহজভাবে করা যায়। সো এটা আমরা খুবই সহজভাবে করব। আর আরেকটা উপায়ে যেটা করা যায় সেটা আমরা বলে দিব এবং হোম টাস্ক থাকবে, সেটা আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন কিভাবে করবেন না করবেন। সো এখানে জাস্ট কি করা যায়, এখানে কি বলছে, অ্যারে যে এলিমেন্ট আছে সেটাকে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করেই প্রিন্ট করে দিতে পারি। সো সেটাই করি। পার্সেন্টেজ ডি, সো দেখেন এই যে ভ্যালুটা আমরা পাইছি, এই ভ্যালুটাকে আমরা জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করে প্রিন্ট করে দিলেই আমাদের যে এক্সপেক্টেড যে আউটপুটটা আছে সেটা চলে আসবে। কিন্তু এটা কিন্তু এত সহজে করা যাবে না। কি বলতেছে, হ্যাঁ এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করি। সো দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। একটা অ্যারে এলিমেন্ট আমরা নিছি, লেটস সে এটার সাইজ 5, এখানে কত কত আছে সেটা দিয়ে 157 মাইনাস 28 মাইনাস 37 26 10। এখানে দেখেন কি আসছে, 314 মাইনাস 56 মাইনাস 74 52 20। দেখছেন, জাস্ট সিম্পল একটা কাজ করার কারণে এটা হয়ে গেছে। বাট আপনাদের যেটা করতে হবে, আমি যেটা হোম টাস্ক দিব সেটা হলো, আপনারা এইটা এভাবে না করে যে ইয়াটা আছে, যে অ্যারেটা আছে, সেই অ্যারেটার অর্থাৎ যে অ্যারেটার মধ্যে যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সের মধ্যে এটা আপডেট করার চেষ্টা করবেন। ইন্ডেক্সের মধ্যে এটা চেষ্টা করবেন আপডেট করার। আমি একটু হিন্ট দিয়ে দিই। লেটস সে এখানে আপনি একটা অ্যারে নিলেন, অ্যারের মধ্যে আই নাম্বার যে ইন্ডেক্সটা আছে, দেখেন আই নাম্বার ইন্ডেক্সটা আছে, আই নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি করবেন, আই নাম্বার ইন্ডেক্সের মধ্যে আই নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আপনি কি করবেন, 2 দ্বারা মাল্টিপ্লাই করে অ্যাসাইন করে দেবেন। এতে কি হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন হয়ে কি হচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে না। এখানে লেটস সে অ্যারের ভ্যালু যদি 5 থাকতো, লেটস সে এখানে একটা অ্যারের ভ্যালু ছিল 5, আই মিন অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের এখানে ভ্যালু ছিল 5, আই বলতে লেটস সে আমরা ধরে নিই আই ইকুয়াল টু 0। আই যখন 0, এ আর আই এর যে ভ্যালুটা ছিল সেটা ছিল 5, সো এটাকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 10। সো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা সরাসরি প্রিন্ট ইন্টু 2 না করে, মানে প্রিন্টের মধ্যে ইন্টু 2 না দিয়ে অ্যারের যে আই নাম্বার ইন্ডেক্সটা আছে সেটাকে আমরা অ্যারের মানটাই আসলে আমরা 2 টাইমস করে দিচ্ছি, দ্যাট মিনস দ্বিগুণ করে দিচ্ছি। সো এইভাবে আসলে করা যায়। আশা করি বুঝতে পারছেন যে কনসেপ্টটা কিভাবে কাজ করবে। আজকে আর বলতেছি না, আপনারা এটা হোম টাস্ক থাকবে, করে ফেলবেন। সো নেক্সট নাম্বার 17। সো 17-এ কি বলা আছে, ফাংশন টু শর্ট অ্যান্ড রিটার্ন অ্যান্ড ইনপুট অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো অ্যাসেন্ডিং অর্ডার বলতে আসলে আমরা কি বুঝি, অ্যাসেন্ডিং অর্ডার বলতে বোঝায় আর কি ছোট থেকে বড় একটা অ্যারে যেটা আমরা ইনপুট নিব, ওই অ্যারের মধ্যে সব থেকে যে ছোট যে নাম্বারটা থাকবে অর্থাৎ মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত আমাদের ক্রমান্বয়ে সাজাতে হবে, এটা হলো অ্যাসেন্ডিং। আর যদি এখানে ডিসেন্ডিং থাকে, ডিসেন্ডিং অর্থ হলো বড় থেকে ছোট, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে মিনিমাম।
সো আমরা এই যে কোডটা আছে এটা আমরা লাস্ট ক্লাসে এর মধ্যে আমরা দেখেছিলাম, সো এটা রিপিট করছি না। যদি আপনার এই কোডে প্রবলেম থাকে সো আপনি লাস্ট যে ক্লাসটা আছে সেটা থেকে দেখে নিতে পারেন। এর 1D এর যে ক্লাসটা আছে ওইখানে বলা আছে। সো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে আমাদের কি বলা আছে, আসলে এখানে 3টা প্রবলেম আছে প্রাইম নাম্বার বিষয়ক। সো 3টা অনেক ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করবো আজকে এই 3টা প্রবলেমই দেখতে, এবং তারপরে আমাদের যে টপিক দুটো বাকি আছে সেটা দেখে আমাদের আজকের ক্লাস শেষ করব। সো এখানে কি বলা আছে, সর্বপ্রথমে ফাংশন ইজ প্রাইম টু ডিটারমাইন ওয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট। দ্যাট মিনস আমাদের একটা নাম্বার ইনপুট নিতে হবে ইউজার থেকে, দেন ক্যালকুলেশন করে কোনোভাবে বের করতে হবে নাম্বারটা কি প্রাইম নাকি নন প্রাইম। সো আই গেস আপনারা এটা সবাই পারেন, যেহেতু এটা খুবই সিম্পল এবং কমন একটা প্রবলেম। তো আবার দেখাচ্ছি, যেহেতু আমাদের আরও দুটো কমপ্লেক্স প্রবলেম আছে এখান থেকে। সো প্রথমে আমরা একটা নাম্বার নিব, তারপর আমরা কি করব, আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে আমরা লিখব i equal to 1, i is less than or equal to n, i plus plus। আমরা প্রথমে একটু লিখি, দেন আমরা একটু বোঝার চেষ্টা করব কেন লিখলাম। এটার মধ্যে আমরা একটা কন্ডিশন দেব, ইফ n mod 2 equal to 0, দেন কি হবে, কাউন্ট প্লাস প্লাস। সো আমাদের এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটা হলো কাউন্ট, int কাউন্ট। গার্বেজ ভ্যালু যেটা সেটা ইগনোর করার জন্য আমরা এখানে 0 অ্যাসাইন করে দিচ্ছি। দেন আমরা একটা কন্ডিশন লিখব এটার বাইরে, কোথায়, লুপের বাইরে, অবশ্যই লুপের বাইরে লিখতে হবে এটা। ইফ কাউন্ট equal to 2, দেন কি করব, প্রিন্ট প্রাইম। আর এলস এর মধ্যে দিয়ে দেব প্রিন্ট নট প্রাইম। আমরা ফার্স্টে কোডটা লিখছি, সো কোডটা লেখার পরে দেন আমরা কন্ডিশনটা বোঝাতে ট্রাই করব। সো আমরা এবার একটু প্রোগ্রামটা রান করে দেখি ঠিক আছে কিনা। সো আমরা এখানে 11 দিই প্রাইম, দেন আমরা আবার কি করব, লেটসে আমরা একটা নন প্রাইম দিই 10, সো নট প্রাইম। দেখেন আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। সো আমরা দেখি এবার একটু কি হয়েছে এখানে, বা কীভাবে আমরা আসলে প্রোগ্রামটা করছি স্টেপ বাই স্টেপ একটু বুঝি। সো ফার্স্টে তো আমরা একটা নাম্বার ইনপুট নিয়েছি ইউজার থেকে, সেটা ফাংশনের থ্রু পাস করে দিয়েছি ফাংশনের মধ্যে। সো দেন এটা এন দিয়ে রিসিভ করছি, একটা ভ্যারিয়েবল নিয়েছি কাউন্ট, এটা কেন নিয়েছি একটু পরে আসতেছি। একটা ফর লুপের থ্রু আমরা কী করছি, ফর লুপের থ্রু i equal to 1 থেকে n পর্যন্ত যে নাম্বারটা আমরা লেটসে আমরা এখানে 11 নিয়েছিলাম, 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা দেখছি যে 11, এই n মানে কত, এখানে 11কে প্রত্যেকটা নাম্বার 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা ডিভাইড করছি মানে হলো ভাগ করে দেখছি। সো আমরা জানি একটা প্রাইম নাম্বার জাস্ট শুধু 1 এবং সেই নাম্বার দিয়েই ডিভাইড করা যাবে, জাস্ট 1 দ্বারা ডিভাইড করা যাবে এবং এই নাম্বারটা ইটসেলফ এটা দিয়ে ডিভাইড করা যাবে, অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। সো 1 দিয়ে যদি আমি ডিভাইড করি 11কে, কত আসবে, 11 আসবে, ভাগশেষ থাকবে 0। আর যদি 11কে 11 দ্বারা ডিভাইড করি তাহলে ভাগফল আসবে 1, আর যে রিমাইন্ডার অথবা ভাগশেষ সেটা আসবে 0। সো শুধুমাত্র এই দুইটা কেসেই ভাগশেষ 0 আসা পসিবল। সো আমরা সেটাই দেখছি যে মড করছি আমরা 11কে i দ্বারা, i বলতে 1 থেকে শুরু করে n পর্যন্ত, দ্যাট মিনস প্রত্যেকটা সংখ্যা দ্বারা আমরা লুপের থ্রুতে মড করে দেখছি যে কয়টা নাম্বারে আসলে 0 হয়। সো যদি দুইটা হয় 0 তাহলে আমাদের সেটা প্রাইম হবে, যদি দুইটার বেশি হয় তাহলে সেটা নন প্রাইম হবে। সো আমরা জাস্ট দেখছি যে কয়টা নাম্বার প্রাইম হয়, এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি কাউন্টের ভ্যারিয়েবলটা এখানে 0 অ্যাসাইন করে দিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে যদি আমি এমন পাই যে একটা নাম্বারকে i দ্বারা, অর্থাৎ সেই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে কোনো একটা নাম্বার দ্বারা ডিভাইড করার পরে 0 হয়েছে ভাগশেষটা, তখন আমরা
কাউন্টের যে ভ্যালুটা আছে সেটা প্লাস প্লাস করে দিচ্ছি। সো লেটস এখানে কাউন্টের ভ্যালু ছিল 0, আমি 11কে প্রথমে 1 দ্বারা ডিভাইড করছি। 1 দ্বারা ডিভাইড করার পরে আমাদের ভাগশেষ কত আসছে, ভাগফল আসবে 11 আর ভাগশেষ বা রিমাইন্ডার আসবে 0। সো এখানে কাউন্টের যে ভ্যালুটা আছে সেটা হয়ে যাবে 1। দেন এই লুপটা চলবে কোনোভাবেই তো, যদি এটা প্রাইম নাম্বার হয় 11, তো কোনোভাবেই তো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। সো 1-এর পরে 2, 3, 4 এভাবে চলতেই থাকবে। লাস্টে যখন এটা 11 চলে আসবে তখন আসবে কি 11 ডিভাইড বাই 11। সো তখন এইটার ভাগফলটা হয়ে যাবে 1 এবং ভাগশেষ হয়ে যাবে 0। সো দেখেন এখানে আবার সেম কন্ডিশনটা ফুলফিল করে ফেলছে, দ্যাট মিন্স ভাগশেষটা 0 হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদের কাউন্টার ভ্যালুটা আবার আপডেট হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো এই লুপটা যেহেতু আর কি শেষ হয়ে গেল, দেন আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পর আমরা একটা কন্ডিশন লিখছি, যদি কাউন্টের ভ্যালু 2 হয় তাহলে সেটা প্রাইম হবে, আর যদি অন্য কোনো কিছু হয় দ্যাট মিন্স 2 প্লাস বা 2 মাইনাস, মানে 2 এর থেকে কম বা বেশি হয় তাহলে সেটা নন প্রাইম বা নট প্রাইম হবে। আর যদি এখানে লেটসে একটা নাম্বার এরকম হতো যেটা আসলে প্রাইম নাম্বার না, সো লেটস এখানে 10 হয়তো এনের যে ভ্যালুটা আছে সেটা। সো প্রথমে যখন আমরা 1 দ্বারা ডিভাইড করতাম, 1 দ্বারা যখন ডিভাইড করতাম তখন আসলে কত হতো, 10ই হতো ভাগফল, ভাগশেষ হয়ে যেত 0, তার মানে কাউন্ট যে ভ্যারিয়েবলটা আছে সেটা হয়ে যেত 1। 2-র ক্ষেত্রে কত হতো, 2-র ক্ষেত্রে আবার ডিভাইড করা যাবে, এখানে আয়ের ভ্যালু যখন 2 হবে তখন ভাগফল হবে 5, ভাগশেষ হয়ে যাবে 0। সো দেখেন আবারও এই কন্ডিশনটা ফুলফিল করছে এবং কাউন্টের ভ্যালু 1 থেকে হয়ে যাচ্ছে 2। দেখেন এখানে আবার আমি 3, 4, 5 দিয়ে যখন আমি ডিভাইড করব তখন আবার কি হবে, 10কে 5 দ্বারা ডিভাইড করলে কত হয়, ভাগফল হয়ে যাবে 2 এবং ভাগশেষ হয়ে যাবে 0। সো দেখেন অলরেডি কিন্তু 2-এর থেকে বেশি হয়ে গেছে, অলরেডি কাউন্টের ভ্যালু 3 হয়ে গেছে। সো আমরা যে কন্ডিশনটা লিখছি এটার মধ্যে দেখেন কি হয়েছে, আমরা বলছি যে সর্বোচ্চ কত হতে পারবে, 2 হতে পারবে, দ্যাট মিনস 2 এক্স্যাক্টলি 2 হতে হবে। সো যেহেতু অলরেডি 3 হয়ে গেছে তখন সেটা আর প্রাইম হবে না। সো এভাবে আসলে এই কন্ডিশনটা কাজ করবে, একটু সময় নিয়ে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, আর সমস্যা হলে অবশ্যই বলবেন। সো এটা আমাদের প্রাইম নাম্বারের যে প্রবলেমটা ছিল সেটার অ্যান্সার। আর আরও 2টা কোশ্চেন আছে একটু অ্যাডভান্স, সেগুলো আমরা একটু দেখব এখন। সো নাম্বার 19-এ কি বলা আছে, ফাংশন জেনারেট প্রাইম টু কম্পিউট দ্য প্রাইম নাম্বারস লেস দ্যান n হোয়ার n ইজ অ্যান ইনপুট ইন্টিজার। সো এখানে কি বলা হয়েছে যে আমাকে এমন একটা নাম্বার ইনপুট নিতে হবে যেই নাম্বারের নিচে যতগুলো প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা থাকবে সবগুলো আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে, খুবই সহজ। আমরা জাস্ট এটা এখন একটু দেখব। সো এই প্রবলেমটার জন্য আমাদের কি করতে হবে, এই প্রবলেমটা আমরা সেমভাবে শুরু করব। আমাদের একটা লুপ নিতে হবে, int i = 1, i is less than or equal to n, i plus plus, দেন আমরা এটার মধ্যে লিখব একটা কাউন্ট ভ্যারিয়েবল 0, আরেকটা লুপ নিব। সো সেকেন্ড লুপটা আসলে কেন নিলাম বা কখন নিতে হবে সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। সো লেটস আমরা এটা প্রথমে লিখে ফেলে দেখি আমাদের প্রোগ্রামটা ওয়ার্ক করে কিনা। আর যে আউটার লুপটা আছে সেটার মধ্যে আমরা লিখব ইফ কাউন্ট প্লাস প্লাস ইকুয়াল টু, তাহলে আমরা প্রিন্ট করে দেবো জাস্ট যে প্রাইমটা আমরা পেয়েছি সেগুলো, কমা। সো আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি, দেন আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে কিনা। সো 5, সো দেখেন প্রাইম লেস দেন 5 কত চলে আসছে, 2, 3, 5। সো দেখেন এখানে একটা জিনিস, আমরা যদি n পর্যন্ত বের করতে বলে তাহলে আমাদের এটা হয়ে গেছে। আর যদি
লেস দেন এন বলে তাহলে আমাদের সিম্পলি কী করতে হবে, এখানে n-1 করে দিতে হবে, n-1 করে দিতে হবে। আমরা বুঝবো প্রোগ্রামটা, জাস্ট আমরা একটু রান করে দেখি। হ্যাঁ 2 আর 3, সো আমাদের হয়ে গেছে প্রোগ্রামটা লেখা। এবার আমরা একটু দেখি আমরা কীভাবে লিখলাম আর কেন লিখলাম। সো এখানে জাস্ট আমাদের বাইরের যে লুপটা সেটা কি করবে, আমরা জানি বাইরের একটা লুপ আমরা চালাবো যেটা দিয়ে আমরা চেক করবো অ্যারে ভ্যালু 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। আর ভেতরের লুপটা আমরা কি করব, ভেতরের লুপটা দিয়ে আমরা প্রত্যেক ক্ষেত্রে চেক করব যে কোনটা প্রাইম এবং কোনটা নন প্রাইম। লেটস সে আমরা জাস্ট ভিতরের লুপটা নিয়ে একটু কনসিডার করি, দেন আমরা বাইরের লুপে আসি। সো ভিতরের লুপটা আমাদের কি করছে, যে আমরা বলে দিচ্ছি জে এর ভ্যালু 1 এবং জে ইজ লেস দেন আই, যে এটা কোন পর্যন্ত চলবে, আই পর্যন্ত চলবে, এবং জে প্লাস প্লাস আই মড 2, আইয়ের ভ্যালু তো অলরেডি 1, আইয়ের ভ্যালু 1 এর জন্য আমরা মড 2 করছি, মড করছি জে দিয়ে। যদি জের ভ্যালু 0 হয় তাহলে কাউন্টের ভ্যালু যেটা ছিল সেটা প্লাস প্লাস হয়ে যাবে। যদি আই মড জে এটার ভ্যালু 0 হয় তাহলে কাউন্ট প্লাস প্লাস হয়ে যাবে। আর এখানে কাউন্ট প্লাস প্লাসের ভ্যালু যদি 2 হয়, একদম আমরা একটু আগেই দেখছি এটা কীভাবে কাজ করে, সো নতুন করে আর বলছি না। সো সেম ওয়েতে এটা কাজ করবে, যে কাউন্টের ভ্যালুটা যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে আই প্রিন্ট করে দেবে, এখানে আই প্রিন্ট করে দেবে। আই বলতে কত, লেটস সে এখানে আইয়ের ভ্যালু 2, সো 2 একটা মৌলিক সংখ্যা, সো 2টা প্রিন্ট করে দেবে। সো আসলে বোঝার চেষ্টা করি এখানে কি হচ্ছে। আমরা তো এতক্ষণ একটা নাম্বার নিছি, লেটস সে 5 নিছি, সো 5টা কি প্রাইম কি নন প্রাইম সেটা আমরা চেক করে দেখছি, 5টা কি প্রাইম অথবা নন প্রাইম সেটা আমরা চেক করে দেখছি একটা লুপের থ্রুতে। 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা 5কে ডিভাইড করছি, যদি মড করার পরে 0 হয় তাহলে আমরা সেই দুইটাকে নিছি, আর কাউন্টের ভ্যালু 2 হলে আমরা সেটাকে প্রাইম বলতেছিলাম। এখন আমরা কি করছি এই প্রোগ্রামে, এই প্রোগ্রামটা আমরা করতেছি, আমরা জাস্ট যে একটা নির্দিষ্ট নাম্বারকে না নিয়ে প্রত্যেকটা নাম্বার একটা লিমিট পর্যন্ত, লেটস সে এখানে 10 পর্যন্ত, সো 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য আমরা প্রাইম বের করতেছি। প্রথমে আমরা 1 দেখতেছি অন্য একটা লুপের ক্ষেত্রে, এটা কি প্রাইম নাকি নন প্রাইম। যদি প্রাইম হয় তাহলে আমরা সেটাকে প্রিন্ট করে দিচ্ছি, যদি নন প্রাইম হয় তাহলে বাদ। দেন আবার আমরা 2 নিচ্ছি আরেকটা লুপের থ্রু, 2 কি প্রাইম কি নন প্রাইম সেটা আমরা এই যে লুপ যেটা আছে ইনার লুপ সেটা দিয়ে আমরা দেখছি যে 2 কি প্রাইম নাকি নন প্রাইম। এভাবে আমরা প্রত্যেকটা নাম্বারের জন্য n পর্যন্ত, লেটস সে এখানে n এর মান আমরা 10, সো 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য আমরা দেখছি যে এটা কি প্রাইম নাকি নন প্রাইম। সো আসলে এটা এভাবেই কাজ করছে, ভেতরের লুপটা আমাদের দেখে দেবে যে একটা নাম্বার সেটা কি প্রাইম নাকি নন প্রাইম, আর বাইরের লুপটা আমাদের কি করে দেবে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের মান 1, 2, 3 এগুলা বের করে দেবে। সো যেই ভ্যালুগুলোর জন্য নাম্বারটা প্রাইম হবে, সো যেই ভ্যালুটার জন্য নাম্বার প্রাইম হবে, সো সেই প্রাইম নাম্বারটা আমরা প্রিন্ট করে দেবো। এজন্যই কিন্তু আমরা এখানে যে প্রিন্ট করে নিই, আই প্রিন্ট করছি। আই কেন প্রিন্ট করছি, কারণ যেই নাম্বারটা প্রাইম হবে এখানে সেইটাই আমরা প্রিন্ট করে দেব। সো এখানে যদি n হয়, লেটস সে আমরা লুপটা চালাইছি কত, 1 থেকে n পর্যন্ত, আমরা যাচ্ছি যে 5-এর আগে পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে, 5-এর আগে পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে ততগুলো প্রাইম নাম্বার আমাকে প্রিন্ট করে দাও। এখানে 5-এর আগে পর্যন্ত প্রিন্ট আছে নাম্বার আছে কতগুলো, 1, 2, 3 আর 4। সো এটার মধ্যে প্রাইম আছে কোনটা, 2 এবং 3। সো 2 এবং 3 আমরা প্রিন্ট করে দেখাতে যাচ্ছি। আর যদি লেস দেন না দেই তাহলে যদি জাস্ট বলেই দেই যে 5 পর্যন্ত যতগুলো প্রাইম আছে ততগুলো, তো জাস্ট সিম্পলি এখান থেকে আমরা n-1টা কেটে দেব, এটাই। সো আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ। আর যদি না বুঝতে পারেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, এটা আসলে একটু কমপ্লেক্স, বাট আগেরগুলো বুঝলে এটা জাস্ট খুবই ইজি ওয়েতে বুঝে যেতে পারবেন। 4 দিই 2 এবং 3। নেক্সট যে প্রবলেমটা আছে নাম্বার 20, যেটার মধ্যে বলা আছে ফাংশন গেট nth প্রাইম টু কম্পিউট দ্য nth প্রাইম নাম্বার হোয়ার n ইজ অ্যান ইন্টিজার ইনপুট। সো আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট সেম কাজটাই যেটা আমরা করছি এটা আমরা একটু অন্যভাবে করব। যে এতক্ষণ আমরা বের করছি কোনো একটা নাম্বার পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সেইগুলো, আর আমরা এখন কি করব, nth প্রাইম, দ্যাট মিন্স যদি আমি বলি 10, সো 1 থেকে শুরু করে একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত 5 নাম্বার প্রাইম,
লেটস সে ফিফথ বললে 5 নাম্বার যে প্রাইম নাম্বারটা আছে সেটা কত। সো ধরেন আসলে প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম ফার্স্ট নাম্বারটা কত, প্রাইম নাম্বার 2 3 5 7 11 13। সো যদি আমি বলি ফিফথ প্রাইম বলতে কত, 1 2 3 4 5। সো 11 যেটা আছে এটাই কিন্তু ফিফথ প্রাইম। সো যদি এখানে ফিফথ প্রাইম বলে তাহলে আমাদের 11 চাচ্ছে। যদি আমরা সিক্সথ প্রাইম বলতাম তাহলে আমাদের 13টা বের করতে হবে। সো এটা আসলে কীভাবে বের করা যায় সেটা আমরা এখন একটু দেখব। সো চলেন প্রথম আমরা একটু দেখে ফেলি এটা কীভাবে লিখব। সো এই যে প্রবলেমটা আছে সেটা আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি। একটা অ্যারে নিতে হবে। অ্যারেটা কেন নিতে হবে আমি একটু পরেই বলছি। অ্যারে একটা সাইজ দিলাম 1000, একটা নতুন ভ্যারিয়েবল নেই কে ইকুয়াল টু 0 ফর int I ইকুয়াল টু এখানে 2 দিয়ে দিন। k is less than n, int count j equal to 1, j is less than I, j plus plus if I mod j equal to 0, count plus plus if count equal to 2। এখানে একটু চেঞ্জ করতে হবে, arr k equal to I। আর আমাদের কে এর যে ভ্যালুটা আছে সেটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে আপডেট করে দিতে হবে, দ্যাট মিনস এটা। আর লাস্টে আমরা প্রিন্ট করে দিতে যাচ্ছি কোনটা, প্রিন্ট এ পার্সেন্টেজ ডি প্রাইম ইজ পার্সেন্টেজ ডি স্ল্যাশ। সো প্রথমে আমাদের এটা কি এন, n, arr n -1। সো আমরা একটু দেখি আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখছি সেটা কাজ করে কিনা। সো দেখি nth প্রাইম, সো 5, nth প্রাইম ইজ 11, দেন আমরা দেখি 10th প্রাইম ইজ 29। সো দেখেন আমাদের প্রোগ্রামটা একদম ঠিক আছে, সো কোনো সমস্যা নেই। এবার আসলে আমরা একটা বোঝার চেষ্টা করি যে আমরা এটা কেন করলাম আর কীভাবে করলাম। সো এখানে জাস্ট আমি প্রথমে কী করছি, আগে যেই কাজটা করছি সেটাই করছি, যে আমরা একটা লুপ লিখছি ভিতরে। এই ভেতরের লুপটা আমাদের কি করে দেবে, এই ভেতরের লুপটা আমরা দেখব যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের যে নাম্বারটা আছে সেটা প্রাইম নাকি নন প্রাইম, ভেতরের লুপটা আমাদের কী করবে, প্রাইম নাকি নন প্রাইম সেটা আমাদের বলে দেবে। সো এটা নিয়ে আর কথা বলছি না, এটা আমরা মাত্রই দেখেছি। আর বাইরের লুপটা আমাদের কি করবে, কোনো একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো আমাদের বলে দেবে। এখানে আমি 2 থেকে কেন শুরু করছি, 1 থেকে কেন শুরু করিনি। সো 1 থেকে শুরু করলেও একই কথা, বাট যেহেতু প্রাইম নাম্বার 2 থেকে স্টার্ট হবে, সো 2 দিলেই হবে, অথবা 1 দিলেও দিতে পারেন, হবেন, কোনো সমস্যা নেই। সো এই দুইটা লুপের থ্রুতে আমরা এটা করছি। আর আমরা কি করছি এখানে নতুন এই প্রবলেমের ক্ষেত্রে, সেটা হলো একটা নতুন ভ্যারিয়েবল নিয়েছি কে, আর একটা অ্যারে নিয়েছি 1000 সাইজের। এটা জাস্ট আমি একটা সাইজ দিয়ে দিছি যেন কোনো এরর না আসে। সো দেখেন এই ক্ষেত্রে আমরা কি করছি, কেন অ্যারেটা নিয়েছি, আমি এই ক্ষেত্রে চাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের লেটসে 2 3 7 5 7 11। সো দেখেন এই প্রত্যেকটাই হলো প্রাইম নাম্বার। সো প্রত্যেকটা প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমি চাচ্ছি শুধুমাত্র যে নাম্বারগুলো প্রাইম আমি পাবো ভিতরের যে ইনার লুপ আছে সেটা থ্রুতে, সেই লুপের যে সেই অ্যারের যে এলিমেন্টসগুলো থাকবে সেগুলো আমরা নতুন একটা অ্যারের মধ্যে স্টোর করতে যাচ্ছি। নতুন একটা অ্যারে আমি নিচ্ছি, এখানে শুধু ওই অ্যারেটার মধ্যে প্রাইম নাম্বারই থাকবে, দ্যাট মিনস এই অ্যারেটা হবে প্রাইম নাম্বারের অ্যারে। সো লুপের থ্রুতে আমি
দেখলাম যে আসলে নির্দিষ্ট একটা নাম্বার পর্যন্ত কতগুলা নাম্বার আসলে আর কতগুলো এলিমেন্টস আসলে প্রাইম। সো এক্ষেত্রে কে এর ভ্যালু যেহেতু আমি 0 অ্যাসাইন করে দিচ্ছি, তাহলে এখানে অ্যারে 0। সো আয়ের ভ্যালু এখানে কত 2। 2 অবশ্যই একটা প্রাইম নাম্বার হবে এই ক্যালকুলেশনটার পরে। সো এখানে এটার ভ্যালু 2। তাহলে এই যে অ্যারেটা হবে, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স যেটা হবে সেটার ভ্যালু হয়ে যাবে কত 2। দ্যাট মিনস অ্যারের প্রথম ইন্ডেক্সে 2 থাকবে, প্রথম ইন্ডেক্সে 2 থাকবে। দেন আমরা কী করছি, অলরেডি আমরা 0 নাম্বার ইন্ডেক্সের জন্য যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে গেছি। সো কে প্লাস প্লাস করে দিছি, যেন পরবর্তী যখন এই লুপটার মধ্যে ঢুকবে, এই কন্ডিশনটা ফুলফিল করার পরে ও 0 নম্বরের মধ্যে আবার অ্যাসাইন না করে কে ভ্যালু 1 করে দেয় এবং অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে নতুন যে ভ্যালুটা পাবে প্রাইম নাম্বার, লেটস এখানে যদি 3 পায়, তাহলে 3টা অ্যাসাইন করবে কোথায়, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স। সো এভাবে আসলে করতে থাকবে এবং চলতেই থাকবে। সো আবার যখন এটা ঘুরে চলে আসবে, যখন দেখবে 5 একটা প্রাইম নাম্বার, সো এখানে আবার এর মধ্যে ঢুকবে। সো কে প্লাস প্লাস হয়ে যাওয়ার কারণে এখন হয়ে গেছে এটা 2। সো অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে 5টা অ্যাসাইন হয়ে যাবে। এভাবে হতেই থাকবে কতক্ষণ পর্যন্ত হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের nth, আমরা এখানে একটা n এর ভ্যালু দিয়ে দিছি, এটা n পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। সো দেখেন এটা খুবই সহজ। আর আমরা লাস্টে কী করছি, একদম লাস্টে আমরা অ্যারের n নাম্বার ইন্ডেক্সের থেকে 1 কম, এটা n নাম্বার ইন্ডেক্স থেকে 1 কম কেন দিছি, কারণ আমরা জানি যে ইন্ডেক্সিং যে বিষয়টা আছে, আমরা কি লিখতাম যে int i = 0, i = যদি 0 দিই, তাহলে আমরা এখানে কন্ডিশনের মধ্যে কি দিতাম, কন্ডিশনের মধ্যে দিতাম i is less than n। সো লেস দেন n বলতে কি বোঝায়, লেস দেন n বলতে কি বোঝায় যে i লেস দেন n আর লেস দেন অর ইকুয়াল টু n - 1 একই কথা না, দেখেন তো এখানে লেস দেন দেওয়া যে কথা আর এখানে লেস দেন অর ইকুয়াল টু n - 1 লেখা একই কথা। সো এখানে আসলে লেস দেন দিয়ে তো আর প্রিন্ট করা পসিবল না, এই জন্য আমরা জাস্ট n - 1 দিয়ে প্রিন্ট করে দিচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ একটা কোড। যদি কমপ্লেক্স মনে হয় অবশ্যই জানাবেন। সো এখন আমাদের প্রবলেম সলভিং আমরা এখানে এই পর্যন্তই রাখছি। সো এরপরে আরও কিছু প্রবলেম আছে যেগুলো আসলে কোনো কাজেই লাগবে না, বাট আপনি যদি প্রোগ্রামিং করতে ভালো লাগে সো এগুলো দেখে নিতে পারেন। বাট আমি সাজেস্ট করব আসলে বেসিক যে প্রবলেমগুলো আছে, স্পেশালি ফার্স্টে যে 20 প্রবলেমস, এগুলো খুব ভালো মতো দেখে বুঝেছে শেষ করার চেষ্টা করবেন। আর এরপরে আমাদের যে 2টা টপিক বাকি আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথম যেটা সেটা হলো স্কোপ। সো আমাদের এটা আমরা রেখে দিই। সো স্কোপ জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সি স্কোপ, লেটস সে আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু করলাম int a = 10। আমরা যে টপিকটা পড়ছি সেটার নাম হলো স্কোপ, সি স্কোপ। বেসিক্যালি টপিকটা বুঝি, দেন আমরা কেন স্কোপ বলছি সেটা দেখব। সো এখানে ইন্টিজার a = 10। সো ইন্টিজার a = 10 আমি অ্যাসাইন করে দিচ্ছি। এখান থেকে আমরা যদি প্রিন্ট করে দিই দ্য ভ্যালু ইজ %d, a, কোনো সমস্যা নেই। জাস্ট এটা প্রিন্ট করলে কি হবে, খুব সুন্দরভাবে এটা প্রিন্ট হয়ে যাবে। যদি আমি এটা কি করি a++ করে দিই, তাহলে কি হবে বলুন তো, এখানে যে এর যে ভ্যালুটা ছিল 11 থেকে a++ করলে আমরা জানি ইনক্রিমেন্ট হয় 11 হয়ে যাবে। সো এটা 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটুকে একটু বলেন, যদি আমি এই ভ্যালুটা এখানে আমি প্রিন্ট করতে চাই, এখানে অন্য একটা ফাংশনের মধ্যে আমি চাচ্ছি, এখানে ধরেন যে কোনো প্যারামিটার নেই, এখানে আমি চাচ্ছি যে এই প্রিন্টেবল লাইনটা এখানে প্রিন্ট করতে চাচ্ছি। সো এখানে কি এটা প্রিন্ট করা যাবে, একটু ভেবে বলেন তো। আমি মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করছি ইন্টিজার a, বাট আমি প্রিন্ট করতে চাচ্ছি কোথায়, লেটস এখানে প্রিন্ট করব না, করতে চাচ্ছি ফাংশনের মধ্যে। সো ফাংশনের মধ্যে কি এটা প্রিন্ট করা পসিবল কোনোভাবে, দেখি একটু ট্রাই করে। দেখেন এরর দিচ্ছে। এররটা কেন দিচ্ছে, কারণ ও বুঝতেই পারতেছে না যে এই জিনিসটা কি। আমরা তো জানি যেই সেকেন্ড ব্র্যাকেট, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে, কথাটা আবার বলতেছি,
একটা সেকেন্ড ব্র্যাকেট থেকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে একটা ব্লক আছে, কোডের ব্লক, এর মধ্যে যদি আমি একটা কোনো ভ্যারিয়েবল যেটা আছে সেটা ডিক্লেয়ার করি, এই ব্লকের বাইরে অন্য কোনো কোড সেটার কোনো অ্যাক্সেস পাবে না, সেটা কোনোভাবেই পাবে না, সেটা মেইন মেথড হোক বা অন্য কোনো মেথড হোক। এই ব্লক অফ কোডের মধ্যে যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা থাকবে সেই অ্যাক্সেসটা শুধু এই যে কোড আছে এই কোডটাই পাবে, বাইরের কোনো কিছু সেটার অ্যাক্সেস আর পাবে না। সো এই জন্যে আসলে এ যেটা আছে সেটা কি করছে, এটার অ্যাক্সেসটা নিতে পারেনি, এজন্য এটা এরর দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে আর কি খুব সুন্দর করে বলে দিই int a, এর ভ্যালু দিতে আমরা বলে দিই 100। সো দেখেন, আর এখানে অবশ্যই ফাংশনটা কাজ করার জন্য মেইন ফাংশনের মধ্যে আমাদের কল করতে হবে। সো f1c আমরা কল করে দেখি, দেখেন এইবার কিন্তু চলে আসছে দ্য ভ্যালু ইজ 100। সো আমরা দেখতে পেলাম যে কোনো একটা ভ্যারিয়েবল যেটা একটা নির্দিষ্ট সেকেন্ড ব্র্যাকেট অথবা নির্দিষ্ট ব্লকের মধ্যে থাকে সেইটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, সেটা যদি অ্যাক্সেস করতে হয় এখান থেকে বা ভিতর থেকে অ্যাক্সেস করতে হবে। ফাংশনের ক্ষেত্রেও সেম, মেইন মেথডেও সেম, কোনো সমস্যা নেই। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমরা যেগুলো প্রত্যেকটা কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটাকে আমরা কি বলছি, লোকাল ভ্যারিয়েবল। সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ফাংশনের জন্য এটা হলো লোকাল ভ্যারিয়েবল, আর এই ক্ষেত্রে মেথডের মধ্যে এটা হলো লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ওর এরিয়াটা আছে ওর এরিয়ার মধ্যে শুধুমাত্র এটাকে অ্যাক্সেস করা যাবে, এর বাইরে করা যাবে না। এক্ষেত্রেও সেম, এটাকে শুধুমাত্র এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো, এর বাইরে করতে পারবো না, এজন্য একে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। সো লোকাল ভ্যারিয়েবলের একটা কনসেপ্ট আমরা দেখলাম, এরপর আমরা একটু দেখি গ্লোবাল ভ্যারিয়েবলকে। লেটস সে ইন্টিজার এক্স আমরা নিলাম, আর এর মধ্যে আমরা অ্যাসাইন করে দিতে চাচ্ছি ধরেন যে 20। সো আমরা এতদিন পর্যন্ত যে কোডগুলো লিখছি সবগুলোর মধ্যে আমরা কি করতাম, যে ভ্যারিয়েবল যেগুলো ছিল আমাদের সবগুলো আমরা মেইন মেথডের মধ্যে অ্যাসাইন করতাম। কিন্তু যদি আমরা চাই তাহলে আমরা মেইন মেথডের বাইরে বা অন্য কোনো ইউজার ডিফাইন্ড ফাংশনের বাইরেও আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি বা ভ্যারিয়েবল লিখতে পারি। এটা একটু কমেন্ট করে দিই, দেখেন কোনো সমস্যা নেই, এখানে কোনো এরর দিচ্ছে না। সো আমরা একটা ইন্টিজার ভ্যালু এক্স নিছি, ইন্টিজার ভ্যারিয়েবল এক্স এর মধ্যে আমরা 20 অ্যাসাইন করে দিছি। সো এটাকে আমরা কি বলতেছি, গ্লোবাল ভ্যারিয়েবল। হ্যাঁ, গ্লোবাল ভ্যারিয়েবল। সো গ্লোবাল ভ্যারিয়েবলটা কি, গ্লোবাল ভ্যারিয়েবলটা হলো এমন একটা সিম্পল বা মানে একদম কমন একটা ভ্যারিয়েবল যেটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। দ্যাট মিনস সবার জন্য উন্মুক্ত আর কি বলা যায়। সো সবার জন্য যেহেতু উন্মুক্ত তাহলে আমরা কি যে কোনো জায়গা থেকে এটা প্রিন্ট করতে পারবো। সো দেখেন এখানে যদি আমি এক্স প্রিন্ট করি, দেখেন কি আসছে, দ্য ভ্যালু ইজ 100। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, এখানে ফাংশনটা আমরা কল করছি, দ্যাট মিনস ফাংশন কল করার পরে যে দুইটা প্রিন্টের লাইন আছে সেই দুইটা কাজ করবে। দেখেন দ্য ভ্যালু ইজ 100, যেটা এর ভ্যালু, এই লোকাল ভ্যারিয়েবল এ ফাংশনের মধ্যে যেটা আছে এটা এর ভ্যালু, আর সেকেন্ড যেটা আছে এক্স, এই এক্সটা কিন্তু এটার মধ্যে, দ্যাট মিনস যে ফাংশনটা আমরা লিখছি ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে এক্সিস্ট করে না। কিন্তু যেহেতু এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল তার মানে আমরা চাইলেই এটা অ্যাক্সেস করতে পারবো, এটা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। সেম ওয়েতে আমরা যদি চাই এখানে ফাংশনের থ্রুতে না করে আমরা মেইন ফাংশনের মধ্যেই আর কি এটা করব। সো জাস্ট সিম্পলি কী করা যায়, এক্স লিখবো আমি। সো এবার একটু প্রিন্ট করি, দেখেন দ্য ভ্যালু ইজ 11 আর দ্য ভ্যালু ইজ 20। সো এইখানে এই মেইন মেথডের মধ্যে আসলে এর যে ভ্যালুটা ছিল সেটা হলো 11, আর যে গ্লোবাল ভ্যারিয়েবলটা ছিল যেটা আমরা চাইলে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছিলাম, এখান থেকে অ্যাক্সেস করতে পারছিলাম, সো এটা কি হবে, এক্স হয়ে যাবে।
সো এটাই হলো গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলের পার্থক্য। আবার একটু বলে দিই, গ্লোবাল ভ্যারিয়েবল যদি থাকে সেটা আমরা যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যে লোকাল ভ্যারিয়েবলটা আছে সেটা আমরা জাস্ট শুধুমাত্র লোকাল কেসের ক্ষেত্রে সেটা অ্যাক্সেস করতে পারবো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা যায় এখানে, লেটস সে আমি এখানে এইটা এক্সের যে ভ্যালুটা ছিল অলরেডি 20 ছিল, এখানে আমি 30 করে দিই, 30 করে দিই। এটা একটু কমেন্ট করে দিই। এই জিনিসটা একটু খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কোশ্চেন অলমোস্ট সবসময় থাকে এবং থাকবে। সো এই ফাংশনটা একটু কল করে দিই। দেখেন, আমরা এখানে চাইলে যে ভ্যালুটা ছিল সেটা আমাদের ডিক্লেয়ার যদি নাও করা যেতে পারে, অথবা নাও আসলে করতে চাই, কিন্তু আমরা চাইলে সেটার ভ্যালু আপডেট করে দিতে পারবো কোনো একটা ফাংশনের মধ্যে, সেটা মেইন ফাংশন হোক অথবা ইউজার ডিফাইন্ড ফাংশন হোক। আমরা যদি চাই এটার যে ভ্যালুটা থাকবে, গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা আপডেট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো দেখেন এখানে কি আসছে, 100 যেটা এর ভ্যালু, এবং এক্সের ভ্যালু আমি 30 করে দিচ্ছি। সো এখানে চলে আসছে 30। এইবার যদি আমি একটু এখানে চলে আসি, ফাংশনেরটা কমেন্ট করে দিই। দেখেন এই ক্ষেত্রে কত আসছে, এই ক্ষেত্রে এর ভ্যালু ছিল 11 আসছে, কিন্তু দেখেন যে ভ্যালুটা আমরা এখানে আপডেট করে দিছি সেই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ আমরা ফাংশন কিন্তু কল করিনি। যদি আমি এই ফাংশনটা কল না করি তাহলে এর মধ্যে কখনো আসবেই না। এখানে যদি ফাংশন কল না করি তাহলে এই ফাংশনের মধ্যে কখনো আসবেই না। আর যদি এর মধ্যে না যায় তাহলে ভ্যালু আপডেট হওয়ার কোনো কথাই আসে না। সো এখানে যে ভ্যালুটা ছিল সেটাই চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে ফাংশনটাও কল করে দিই, তারপরে আমাদের এই যে প্রিন্টটা আছে, প্রিন্টটা করে দিই। দেখেন, সো প্রথম আমরা এটা প্রিন্ট করছি, দেন আমরা ফাংশনটা কল করছি, তারপরে আবার আমরা সেম জিনিসটা প্রিন্ট করছি। এখন দেখি কত আসে, সরি। সো দেখেন প্রথম দুইটা যেইটা ছিল, প্রথম দুইটার ক্ষেত্রে 11 এবং 20, যেটা ছিল এ এবং এক্স, 11 এবং 20 আসার কথা ছিল। দেন আমরা ফাংশনটা কল করছি, এখানে ফাংশনটা কল করার কারণে কি হয়েছে, দ্য ভ্যালু ইজ 100 and 30। 100 এখানে ছিল এর ভ্যালু এবং 30 ছিল যে আপডেটেড যে ভ্যালুটা ছিল সেটা 30। এবং অ্যাট লাস্ট আমাদের কি করছি, সেম জিনিসটা আবার আমরা প্রিন্ট করছি। সেম জিনিসটা প্রিন্ট করার পরে কি হয়েছে, মানে মেইন ফাংশনের মধ্যে আবার প্রিন্ট করছি। এর ভ্যালু যেটা ছিল সেটা তো 11-এ আছে, কোনো সমস্যা নেই। বাট দেখেন এই ক্ষেত্রে মেইন ফাংশনের মধ্যে এক্সের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উপরে ছিল 20, এখানে 30, এখানে 30, কারণ অলরেডি এখানে 30 হয়ে গেছিলো। ফাংশনটা কল করার কারণে আমরা অলরেডি এক্সের ভ্যালু 30 পেয়ে গেছি। সো 30 পাওয়ার পরেও সেটা আবার 20 করবে না, অবশ্যই সেটা 30ই থাকবে। এই জন্য একবার আপডেট হয়ে গেলে মেইন ফাংশনের মধ্যেও সেটা সেমই থাকবে। সো এই ছিল গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলের যে কনসেপ্টটা ছিল সেটা। সো সি স্কোপ বলতে আসলে এটাই বুঝি আমরা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, যেটা আমরা এখন দেখব। সো কল বাই ভ্যালু এবং রেফারেন্স থেকে আসলে একটা কোশ্চেন সবসময় থাকে। সো খুবই ভালো মতো এটা বোঝার চেষ্টা করি আমরা। সো চলেন চলে যাই। সো কল বাই ভ্যালু এবং রেফারেন্সের আমরা যে প্রবলেম দুটো দেখতে চাইছিলাম একদম শেষে, সেটা আমরা একটু দেখি। সো দেখেন এখানে দুইটা কোড আছে, খুবই ইম্পর্টেন্ট, একটু সময় নিয়ে বুঝতে হবে কোড দুইটা। একটা হলো সব। সব বলতে কি বুঝি, আমরা কোনো একটা নাম্বার সব করতে বুঝি যে সেই নাম্বারটা, লেটস এখানে দুইটা নাম্বার আছে এ এবং বি, এ এবং বি দুইটা নাম্বার আছে। লেটস এর ভ্যালু ছিল 5, বির ভ্যালু ছিল 7। সো কোনো একটা নাম্বার সলভ করা বলতে আমরা বোঝাচ্ছি এর যে ভ্যালুটা আছে সেটা আমরাই পাঠিয়ে দেবো বির কাছে, এবং বির যে ভ্যালুটা আছে সেটা আমরা পাঠাবো এর কাছে। কথা বুঝতে পারছেন? দ্যাট মিনস এর ভ্যালু এখন হয়ে যাবে 7 আর বির ভ্যালু হয়ে যাবে 5। এটা আমরা করতে যাচ্ছি। সো এটাকে আমরা বলছি সলভ। সো প্রথমে আমরা জাস্ট কী করব, দুইটা ভ্যারিয়েবল নেই, এর ভ্যালু লেটস দিই 5, ইন্টিজার b equal to 7। সো আমরা একটু এখানে লিখে দিই সুন্দর করে,
বিফোর সোয়াপিং কমা বি, এটা আমরা ক্লিন করে দিই। সো দেখেন এখানে আমরা ক্লিন করে দিছি। দেন আমরা কি করব, আমরা একটু আউটপুট দেখি কত কত আসে। 5 এবং 7 কোনো সমস্যা নেই। আমরা কি চাচ্ছি, এটা একটা ফাংশনের থ্রুতে পাস করতে। সো ফাংশনের থ্রুতে আমরা পাস করব এ এবং বি, এ কমা বি দিয়ে দিলাম। এখানে যেহেতু দুটো ইন্টিজার, সো আমাদের দুটো ইন্টিজার টাইপের প্যারামিটার লাগবে, লেটস সে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। এখন আমরা কি চাচ্ছি, যে এটাকে আমরা কি করব, এক্স এর ভ্যালুটা আমরা ওয়াই এর মধ্যে দেব। আমি যদি বলি এক্স এর ভ্যালু ওয়াই এর মধ্যে দিতে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স ইকুয়াল টু ওয়াই লিখলে কি হবে, আমি যদি এক্স ইকুয়াল টু ওয়াই লিখি, তাহলে ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা এক্স এর মধ্যে চলে আসবে না, সেটা এক্স এর মধ্যে চলে আসবে। দ্যাট মিনস আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, আমরা যেহেতু অলরেডি এক্স এর ভ্যালুর যেটা ছিল সেটা আপডেট করে ফেলছি, তো সেই ক্ষেত্রে কি হবে, আমি ওয়াই এর ভ্যালুটা এক্স এর মধ্যে নিয়ে এক্স আপডেট করে ফেলছি। তো আমি ওয়াই এর মধ্যে আবার যদি লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই এক্স এর মধ্যে এখন আর কত আছে, এখন কি আর 5 আছে, এখন তো অলরেডি এটা 7 চলে আসছে। তাহলে কি ওয়াই ইকুয়াল টু 7 ছিল, 7ই থেকে যাচ্ছে। দ্যাট মিনস এক্সটা আমাদের 7 হচ্ছে, কিন্তু ওয়াইটা আর 5 হচ্ছে না। সো এটাকে আসলে স্কেপ বা এটাকে ইগনোর করার জন্য আমরা কি করতে পারি, নতুন একটা ভ্যারিয়েবল আমরা নিব। কীভাবে নেব একটু দেখি, অ্যান্ড টেম্প, নতুন একটা ভ্যারিয়েবল নেব যেটার মধ্যে আমি প্রথমে কি করব, আমাদের যে এক্সের যে ভ্যালুটা আছে সেটা আমরা স্টোর করে নেব। টেম্প ইকুয়াল টু এক্স, টেম্পের মধ্যে আমরা এক্সের যে কারেন্ট ভ্যালুটা আছে সেটা আমরা স্টোর করে নিয়েছি। দেন আমরা কী করবো, এক্স ইকুয়াল টু ওয়াই লিখছি। এক্স ইকুয়াল টু ওয়াই লেখার কারণে কী হয়েছে, যে প্রথমে টেম্পের মধ্যে বা টেম্পোরারি একটা ফাইলের মধ্যে আমরা বা ভেরিয়েবলের মধ্যে আমরা এক্সের যে ভ্যালুটা ছিল 5 নিয়ে নিছি। তাহলে টেম্পের ভ্যালু এখন কত, 5। এক্সের মধ্যে আমরা কি করছি, ওয়াইয়ের যে ভ্যালুটা ছিল সেটা নিয়েছি। দ্যাট মিনস এক্সের ভ্যালু এখন কত, ওয়াইয়ের ভ্যালু যেটা সেটা, তার মানে 7। আর আমাদের আবার কি করতে হবে, ওয়াইয়ের মধ্যে আমরা এক্সের যে ভ্যালুটা আছে সেটা অ্যাসাইন করব। সো ওয়াইয়ের মধ্যে যদি আমি ওয়াই ইকুয়াল টু এক্স লিখি, তাহলে কি হচ্ছে, 7ই চলে আসছে, যেটা আমরা করতে যাচ্ছিলাম। সো এই জন্য আমরা লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু টেম্প। দ্যাট মিনস ওয়াইয়ের মধ্যে আমি এক্সের ভ্যালুটা যেখানে স্টোর করেছিলাম টেম্পের মধ্যে, সো এটার থেকে আমি ভ্যালুটা কপি করে ওয়াইয়ের মধ্যে রেখেছি। সো এই জন্য কী হয়েছে, এক্সের যে ভ্যালুটা সেটা হয়ে গেছে 7, ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা হয়ে গেছে 5। সো আমরা যে কাজটা করতে চাইছিলাম সেই কাজটা আমাদের হয়ে গেছে। এবার যদি আমরা এখানে একটু প্রিন্ট করি, আফটার সোয়াপিং এক্স কমা ওয়াই, দেখেন সেম জিনিসটা আমরা করলাম। তো প্রোগ্রামটা রান করে দেখেন, বিফোর সোয়াপিং আমাদের ভ্যালুটা ছিল 5 এবং 7, কিন্তু তারপরে আমাদের কী হয়ে গেছে 7 and 5। সো দেখেন আমরা যেটা করতে চাইছিলাম সেটা হয়ে গেছে। এটাই হলো সোয়াপের যে কোডটা ছিল সেটা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই ফাংশনটা কল করার পরেও আমি চাচ্ছি যে আমি যদি মেইন ফাংশনের মধ্যে প্রিন্ট করতে চাই, দেখেন এটা আমরা জাস্ট লেটস সে শুধু সব দিই। আমরা চাচ্ছি মেইন ফাংশনের মধ্যে যে এ এবং ভ্যালু বি যেটা আছে সেটার ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি, সো আমরা একটু রান করে দেখি। দেখেন এখানে কি হয়েছে, 5 এবং 7 ছিল ইনিশিয়ালি। আমরা যখন এইটার মধ্যে, দ্যাট মিনস ইউজার ডিফাইন্ড যে ফাংশনটা ছিল সেটার মধ্যে যখন প্রিন্ট করতেছি, তখন কিন্তু 7 এবং 5 হয়ে যাচ্ছে, 5 এবং 7 থেকে 7 এবং 5 হয়ে যাচ্ছে। কিন্তু আবার যখন আমরা মেইন ফাংশনের মধ্যে ব্যাক করছি, তখন আমরা কি দেখতেছি, জিনিসটা আসলে চেঞ্জ হয় না। যদিও ফাংশনের মধ্যে চেঞ্জ হয়েছে, বাট মেইন মেথড বা মেইন ফাংশনের মধ্যে সেটা চেঞ্জ হয়নি। সো এটাকে আসলে বলে কল বাই ভ্যালু। সো কল বাই ভ্যালু বলতে আমরা বুঝি
যে কোনো একটা ভ্যালু আমরা পাস করছি ফাংশনের থ্রু, যেটা ফাংশনের মধ্যে চেঞ্জ হতে পারে অথবা ফাংশনের মধ্যে গিয়ে সেটা ক্যালকুলেশন হয়ে যেটা ছিল ইনিশিয়ালি সেটা থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, বাট মেইন মেথড বা মেইন ফাংশনের মধ্যে সেই জিনিসটা সেমই থাকবে, সেটা কখনোই সেম হবে না। এটাকে আমরা বলতেছি কল বাই ভ্যালু। আর সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হলো কল বাই রেফারেন্স। সো কল বাই রেফারেন্সের মধ্যে যে সেম জিনিসটা আছে সেটা আমরা একটু দেখব। সো কল বাই রেফারেন্সের জন্য আমরা কি করব, প্রথমে লিখি এটা দিয়ে আমি বোঝাচ্ছি। জিনিসটা একটু নতুন মনে হতে পারে বাট খুবই ইজি। হ্যাঁ, সো দেখেন এখানে কি হয়েছে, আমরা জাস্ট সিম্পল একটা জিনিস চেঞ্জ করার কারণে আমাদের যে মেইন মেথডটা ছিল সেটার মধ্যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এবং যে ফাংশনটা ছিল সেটাও চেঞ্জ হয়ে গেছে। আসলে এটা আমরা কি করছি এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা জাস্ট একটা পয়েন্টার নিছি। সো যেহেতু আমরা এখন আর কি পয়েন্টারের যে টপিকটা আছে সেটা আমরা পড়ি নিই, সো এটা জাস্ট আমি খুব একটা সময় নিয়ে বোঝাবো না, কারণ যখন আমরা পয়েন্টার পড়বো তখন এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝে যাব। তো জাস্ট আমি বলতে যাচ্ছি যে এইখানে আমরা জাস্ট এই যে ফাংশনের থ্রু সেটার অ্যাড্রেসটা পাঠাইছি। এটার অ্যাড্রেস পাঠানোর কারণে আমাদের কি হয়েছে সেটা একটু বুঝি, কীভাবে হয়েছে সেটা বুঝতে হবে না। আমরা এ এবং বির অ্যাড্রেস পাঠিয়েছি, এ এবং বির যে অ্যাড্রেসটা ছিল সেটা আমরা ফাংশনের মধ্যে পাঠিয়েছি। সো এখানে লেটসে কত ছিল, 5 এবং 7 ছিল। সো ও আগে যেটা করতো সেটা হলো ভ্যালুটা চেঞ্জ করে দিত, বির ভ্যালু 5 করতো, এর ভ্যালু 7 করে দিত। এখন কি করছে, অ্যাড্রেস যেটা আছে এইটা থেকেই অ্যাড্রেসের মধ্যে 7 করে দিচ্ছে এবং 5 করে দিচ্ছে। সো জাস্ট এখানে শুধুমাত্র ফাংশনের মধ্যে চেঞ্জ হচ্ছে না, এটা যেই মেমোরি যেই পজিশনে ছিল ওই মেমোরি পজিশনটাই চেঞ্জ করে দিচ্ছে। এজন্য এটাকে আমরা বলি কল বাই রেফারেন্স। সো কল বাই রেফারেন্সের মধ্যে অবশ্যই কি দেখতে হবে, অ্যান্ড পার্সেন্টেজ থাকবে, আর কল বাই ভ্যালুর মধ্যে জাস্ট জেনারেল ভ্যারিয়েবল থাকবে। সো এটা নিয়ে আর কথাবার্তা বলতেছি না, যেহেতু এটা একটা পয়েন্টারের টপিক। আমরা জাস্ট এখান থেকে জেনে নিই যে কল বাই ভ্যালুর সাথে কল বাই রেফারেন্সও একটা বিষয় আছে, আর এটা জাস্ট খুবই সহজে আমরা একটু বুঝি। পয়েন্টার ছাড়া লেটসে বোঝার চেষ্টা করি। ধরেন এটা সোয়াপের কোনো বিষয় নাই, এখানে জাস্ট খুবই সিম্পলি আমরা একটু বুঝবো। এ প্লাস প্লাস, সো দেখেন আমরা এখানে কি করছি, এখানে জাস্ট সিম্পলি আমরা এর একটা ভ্যারিয়েবল নিছি যেটাকে আমরা ফাংশনের থ্রুতে পাস করে দিছি। পাস করার পরে কি হয়েছে, এখানে এক্স এর যে ভ্যালুটা ছিল সেটা আমরা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমরা এক্স না নিয়ে যাচ্ছি, আমরা এ নিলাম। এ যে ছিল এটার এর ভ্যালুটা যেটা ছিল সেটা আমরা বাড়িয়ে দিচ্ছি। কত হয়েছে এখানে, দ্য ভ্যালু ইন ফাংশন ইজ পার্সেন্টেজ ডি। এটা এই সেম কাজটা যদি আমরা এখন এখানে করি মেইন মেথডের মধ্যে, আসলে সো দেখেন এখানে আসলে কি হয়েছে। সো দ্য ভ্যালু ইন ফাংশন ইজ 6, দ্য ভ্যালু ইন মেইন ইজ 5।
সো এখানে আমাদের কি হয়েছে, আমরা এটা যেহেতু কল বাই ভ্যালু, দেখেন এখানে আমরা কল বাই ভ্যালু জাস্ট ভ্যালুটা পাস করছি, এই জন্য আমাদের যে ভ্যালুটা ছিল সেটা আপডেট হয়নি। এটা কি হয়নি, আপডেট হয়নি। সো যদি কল বাই ভ্যালু হয় তাহলে সেটা জাস্ট ফাংশনের মধ্যে আপডেট হবে, কিন্তু সেটা মেইনের মধ্যে আর আপডেট হবে না। কিন্তু জাস্ট সিম্পলি এখানে জাস্ট একটা কাজ আমরা করব, এখানে আমরা n% দিব। সো এবার যদি আমরা জাস্ট এখানে এর ভ্যালুটা 10 করে দিই, দেখেন প্রোগ্রামটা রান করি কী হয়, দ্য ভ্যালু ইন ফাংশন ইজ 10, দ্য ভ্যালু ইজ মেইন ইজ 10। সো দেখেন এখানে যদিও মেইনের মধ্যে 5 ছিল, বাট যেহেতু এটা একটা কল বাই রেফারেন্স, এই জন্য একটা পয়েন্টের থ্রুতে আমরা জাস্ট কী করছি, মেইন ফাংশনের ভ্যালুটাও 10 করে দিয়েছি। এখন যদি আমরা এখানে মেইন ফাংশনের মধ্যে এ প্রিন্টও করি তাহলে আমাদের 10ই দেখাচ্ছে, কারণ এটা একটা কল বাই রেফারেন্স। আর কল বাই রেফারেন্সের মধ্যে যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা ছিল এর, সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা চেঞ্জ হয়ে যাবে, ফাংশনের মধ্যেও চেঞ্জ হয়ে যাবে এবং মেইন মেথড যেটা আছে সেটার মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। সো এটা হলো জাস্ট সিম্পল একটা পয়েন্টারের কনসেপ্ট। কল বাই ভ্যালুটা বুঝতেই হবে আপাতত, আর কল বাই রেফারেন্স যেটা আছে সেটা আমরা যখন পয়েন্টার পড়ব তখন খুবই সহজে বুঝে যাব। সো আমার সাজেশন থাকবে আসলে যে প্রবলেমগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, সো সেগুলোই বারবার দেখবেন। আর নেক্সট ক্লাসে আমরা আমাদের ফাইনালের কিছু প্রবলেম দেখব ফাংশনের থেকে। সো লাইক আমরা একটু দেখি কোন টাইপের প্রবলেম আমরা দেখব। সো এখানে আসলে কিছু কোশ্চেন দেওয়া আছে আমাদের। সো এই কোশ্চেনের মধ্যে আমাদের ফাইনালে যে ধরনের কোশ্চেন থাকবে ফাইনাল টপিক থেকে, সরি ফাংশনের টপিক থেকে, সেই টাইপের কোশ্চেন আমরা সলভ করব। সো ফাংশনের লাস্ট ক্লাস আমাদের যেটা থাকবে সেটা হলো ফাইনালের কোশ্চেন সলভিংয়ের উপরে। সো কোশ্চেন সলভিং ক্লাসের যে পার্টটা আসবে সেইটা আমি জাস্ট দ্রুত আপলোড করে দেব। সো আর আমি সাজেস্ট করবো আপনারা অতি দ্রুত যেই ফাংশনের যে ফার্স্ট যে দুটো পার্ট ছিল সেই দুটো শেষ করে ফেলুন। সো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন আর নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন। গুড বাই।